আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে চমৎকার কয়েকটা বাস্তব ঘটনা নিয়ে। আজকে থাকছে স্পেশাল কয়েকটা বাস্তব চীনপুরীর ঘটনা। আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে, মন ছুঁয়ে যাবে। আমি ঘটনা শুরু করার আগে বলবো, আপনার সাথে ঘটা বা আপনার জানা কোনো ঘটনা জানা থাকলে আমাদের পাঠিয়ে দিন। স্ক্রিনে আমার নাম্বার দেয়া আছে। হোয়াটসঅ্যাপ বা ইমো ২ ভাবে ঘটনা পাঠাতে পারেন আমাকে। তো কথা না বাড়িয়ে চলে যাই প্রথম ঘটনায়। প্রথম ঘটনাটি একটা জিনের। এই ঘটনাটি আপনাকে কাঁদাবে। ঘটনাটা শেষ পর্যন্ত শুনতে থাকুন। বুঝতে পারবেন আমি চলে যাচ্ছি প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম নিশাত ভাইয়া, আমার নাম মিম। আমার বয়স যখন ১৪ থেকে ১৫ বছর, তখন আমি আমার পরিবারের সাথে টাঙ্গাইলে থাকতাম। টাঙ্গাইলে আমার একটা বান্ধবী ছিল, নাম হিমু। সে আর আমি এক ফ্ল্যাটে থাকতাম, তাই আমাদের বন্ধুত্বটা ছিল গভীর। তার আর আমার বন্ধুত্ব শুরু হয় প্রাইমারি থেকে। সে আমার বয়সে ১ বছরের বড় ছিল। আমরা সবসময় ভূত-প্রেত নিয়ে গল্প করতাম। তাই আমাদের ইচ্ছেটাও ছিল অনেক বড়। জানি না ইচ্ছেটা পূরণ হবে কি না। সময়টা ছিল ২০২১ সালের জানুয়ারি মাসের ৫ তারিখ। আমি আর হিমু স্কুল শেষ করে বাড়ি আসি। বাড়িতে আসার দিনটা ভালোই যাচ্ছিল। বাড়ি এসে ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া করে নেই। হিমুও খাওয়া-দাওয়া করে আমার রুমে আসে। আমি আর হিমু প্রতিদিনের মতো জিন নিয়ে গল্প করছিলাম। এখানে একটা কথা আগে বলে নেই, হিমুর সাথে ছিল ৭ টা জিন। ওই ৭ জনের কথা হিমু আমাকে বলেছিল। ও বলেছিল তার অতীতের কথা। কিভাবে সেই ৭ জন হিমুকে ধরেছিল। ৭ টা জিন। ভয়ংকর ব্যাপার। আমিও মনোযোগ দিয়ে শুনছি। একদিন আমি মজার ছলে ওকে বলি, "তুই তোর ওই ৭ জিনকে ডাকতে পারিস। আর তুই কি ওদের সাথে কথা বলিস?" আমার কথার উত্তরে হিমু বলে, "হ্যাঁ বলি। জানিস ওরা দেখতে অনেক সুন্দর আর সুদর্শন।" ওর কথায় আমি বলি, "তো প্রমাণ কর তুই যে ওদের সাথে কথা বলিস।" তখন হিমু বলে, "ঠিক আছে, তুই এখানে বস, আমি আসছি।" আর কথা না বলে সে লাইট অফ করে আয়নার সামনে যায়। আর ওই জিনগুলোকে ডাকে। এর কিছুক্ষণ পর মিষ্টি একটা সুগন্ধ নিয়ে তারা আমার ঘরে প্রবেশ করে। আমি যেহেতু ওদের দেখতে পাচ্ছিলাম না, সেহেতু হিমুকে বলি, "কিরে তোর ওই জিনরা কি আসবে না নাকি?" তখন সে বলে, "আয়, এইখানে আয় আর দেখে যা।" হিমুর কথায় আমি ভয় পেলেও তবু যাই আয়নার সামনে। আমি আয়নার সামনে গিয়ে দেখি সত্যি, সত্যি ওর চোখ লাল হয়ে আছে। আমার চোখও অনেক পরিমাণে লাল হয়ে আছে। আমি ভয় পেয়েছিলাম, কিন্তু বুঝতে দেয়নি। আমি বুঝতে না পেরে হিমুকে বলি, "আরে হইছে, হইছে, বুঝতে পেরেছি। এদিকে এখানেই হয়। আমার আর সেই আশিক জিনের ১ম দেখা।" হিমুর কাছে আসা ৭ জন জিন হলো আশিক গোত্রের জিন। সেই ৭ জনের মধ্যে হোসেন নামে একটা জিন সেদিন আমাকে ১ম দেখে আমি তাকে দেখতে পারিনি। কিন্তু সে আমাকে ঠিকই দেখছে। ওই দিনের পর থেকে সেই হোসাইন জিনটা বারবার হিমুকে বলতো, "তোমার সেই বান্ধবীটাকে বলো না, আমি যে তাকে পছন্দ করি, ভালোবাসি।" এভাবে পেরিয়ে যায় ৩-৪ দিন। একদিন ঘরে বসে ভূতের গল্প বলতেছিল হিমু। প্রতিদিনের মতো, আর এরই মাঝে আমি সেই জিনদের কথা বললাম। আমি হিমুকে বললাম, "কই রে, তুই তো দেখালি না তোর জিনদের। তোর জিনদেরকে তো দেখালি না।" তখন সে বলল, "তোকে একটা কথা বলবো মিম। কথাটা শুনে ভয় পাস না।" ওর কথায় আমি বললাম, "ঠিক আছে, ভয় পাবো না। তুই বল।" তখন হিমু একটা চুপ থেকে বলল, "জানিস, ওদিন যে তুই বললি না যে তুই আমি যেন আমার জিনদেরকে ডাকি? আমি সেদিন ডাকছিলাম। তুই তো দেখিসনি। কিন্তু ওরা তোকে দেখেছে। আর জানিস ওইখানকার একটা জিন না তোকে খুব পছন্দ করছে। ওর নাম হোসাইন। তুই তো বলতিস সবসময় তোর নাকি জিনদেরকে খুব ভালো লাগে। তাদের সাথে প্রেম করার না তোর খুব শখ? তোর শখ পূরণ হবে এবার। এখন কি তুই সেই জিনটার সাথে প্রেম করবি? ও অনেক ভালো জিন।" আমি অবাক হয়ে তার কথাগুলো শুনে বলে উঠলাম, "এটা আবার হয় নাকি? জিন ও মানুষের প্রেম হয় নাকি?" আমার কথা হিমু বলে, "নিজে এতদিন বলেছিলি একটা জিন জানি আমি এনে দেই তোকে। আর সাথে পেয়েও যাচ্ছিস। তো বলছিস জিনের সাথে মানুষের প্রেম হয় নাকি?" ওর কথায় আমি উত্তর না দিয়ে হাসলাম। তখন ও আরো বলে, "প্লিজ তুই জিনটার সাথে প্রেম কর। অনেক ভালো জিন। জিনের ভালোবাসা তুই এখনো দেখিসনি। তাই এ কথা বলছিস।" আমাকে অনেক জোরাজুরি করতেছিল হিমু। আর এদিকে মাগরিবের আজান দিয়ে দিবে। তখন হিমু বলে, "এত চিন্তা করিস কেন? বলে ফেল, চিন্তা করিস না। এখন সেই জিনটা তোর পাশেই বসে আছে।" হিমুর কথায় আমি ভয় পেয়ে যাই। আর এদিক সেদিক তাকাতে থাকি। তখন হিমু বলে, "আরে ভয় পাওয়ার কিছু নাই। কিচ্ছু করবে না। তুই হ্যাঁ বলে দিলে সে চলে যাবে।" হিমুর এত জোরাজুরিতে আমি বললাম, "ঠিক আছে, আমি রাজি।" আমার কথায় হিমু খুশি হলো। আর এদিকে মাগরিবের আজান দিয়ে চলে দিল। আজান দেয়ায় হিমু চলে গেল ওর ঘরে। আমিও চলে গেলাম আমার ঘরে।
আমি ঘরে গিয়ে জানালার পাশে বসে রইলাম। বসে, বসে ভাবছি এটা কিভাবে সম্ভব? একটা জিনের সাথে প্রেম! এসব ভাবতে, ভাবতে অনেক সময় চলে গেল। হঠাৎ করে আমার ঘরের জানালা থেকে একটা মিষ্টি সুগন্ধি ভেসে আসে। সুগন্ধি আসায় আমি এতটা পাত্তা দেই না। আমার বাড়ির পাশে ছিল নদী। তাই ভাবলাম ওইদিকে থেকে সুগন্ধ আসছিল। ওই সুগন্ধি আসার পর থেকে কেন জানি সব চিন্তাগুলো মুছে গেল আমার। আর একটু পরে একটা অবাক করা ঘটনা ঘটল। আমার কানের কাছে কে যেন বলল, "মন খারাপ নাকি তোমার?" কথাটা শুনে আমি আশেপাশে তাকাই, কিন্তু কাউকে দেখতে পাই না। আমি স্পষ্ট শুনেছি সেই কথাটা, তাই দৌড়ে হিমুর কাছে যাই আর ওকে বলি সব ঘটনা। আমার কথা শুনে ও হাসে আর হাসতে হাসতে বলে, জিনটা মনে হয় এমন করছে। আমি ওর হাসি শুনে রাগ হয়ে যাই আর বলি, ধুর হাসবি না, আমার জানটা এখনই বের হয়ে যেত ভয়ে। তোর জিন কি আমারে মারতে আসছে? আমার কথা হিমু হাসতে থাকায় আমি রাগ হয়ে ঘরে আসি। আমার ঘরে ঢুকতে ভয় লাগছিল। মনের সাহস রেখে ঘরে ঢুকি আর আল্লাহর নাম নিতেই থাকি সেই জিন যেন আবার আমার ঘরে না আসে। যাই হোক, সব মাথা থেকে বের করে দিয়ে লাইট অফ করে ফোন নিয়ে বিছানায় শুয়ে পড়ি। শুয়ে ফোন দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়ছি নিজেও জানি না। হঠাৎ মধ্যরাতেই ঘুমটা ভেঙে গেল। কেন ভেঙে গেল জানি না, কিন্তু ওই মিষ্টি সুগন্ধটা তখনও পাচ্ছিলাম আর অনুভব করছিলাম আমার পাশে কেউ বসে আছে। পাশে কাউকে অনুভব করায় আমি ভয় পাই, কারণ ঘরে আমি একা ঘুমাই। ভয় পেয়েও মনকে সান্ত্বনা দেই, ঘরে কেউ নাই। কিন্তু কেন জানি মনকে সান্ত্বনা দেওয়ার পরেও ভয় লাগছিল। তাই তাড়াতাড়ি উঠে আমি লাইট অন করি। অন করার পর দেখি ঘরে কেউ নেই। তখন মেজাজটা গরম হয়ে যায় ওই হিমুর উপর। তারপর লাইট অফ করে আবারও ঘুমিয়ে পড়ি। এবার ঘুমানোর পর কোনো সমস্যা হয়নি। ঘুমটা ভালো হয়েছিল। আমার সকাল ১০ টায় ঘুম ভাঙল। ঘুম ভেঙে দেখি হিমু আমার ঘরে। ওকে দেখে বলি, "তুই এত সকালে এখানে কেন?" তখন হিমু এসে বলে, "সকাল আর সকাল নেই, ১০টা বাজে।" ওর কথায় আমি তাড়াতাড়ি ফোনটা হাতে নেই। আর দেখি সত্যি ১০টা বেজে গেছে। আজকে আর স্কুলে যাওয়া হলো না। তখন এমুর দিকে তাকিয়ে দেখি ও মুচকি, মুচকি হাসছে। আমি বললাম, "কিরে তোরে ভূত ধরল নাকি? হাসছিস কেন?" সে এবার বলে, "সারারাত কি করছিলি যে এত দেরি করে উঠলি? এমনি হলে তো তোর ৮ টার সময় উঠে যাস। বল, কালকে আবার ওই জেনের সাথে সময় কাটাইলি নাকি?" হিমুর কথায় আমি বিরক্ত হয়ে ওকে বলি, বালিশ দিয়ে ঢেলে দেই। আর বিছানে থেকে উঠে পড়ি। উঠে ফ্রেশ হয়ে হিমুকে বলি, "তোর জিন দেখি আমাকে ভয়ে মেরে ফেলবে।" এই বলে ওকে কালকের রাতের ঘটনাটি বলি। ও শুনে হাসতে, হাসতে মাটিতে পড়ে যায়। আমি বুঝলাম না ও হাসছে কেন? আমি ভয় পাই। আর ও হাসে। ও হাসে পাগল হয়ে গেছে মনে হয়। যাই হোক, হাসাহাসি আর খেলাধুলার মাঝে সেদিনটা কেটে যায়। এভাবে প্রতি রাতে আসে সেই জিনটা। আর আমার মাথার কাছে বসে থাকে। আমি মাঝে, মাঝে ফিল করি কেউ আমার ঘরে কোরান পড়ছে। কি পড়ে সেটা জানি না। এভাবে কেটে যায় আরো ১২ থেকে ১৩ দিন। একদিন বৃষ্টির সময় ছাদে আমি আর হিমু যখন বৃষ্টিতে ভিজতে ব্যস্ত, তখন সে জিনটা আসে। জিনটা আসায় হিমু হয়তোবা জানতে পেরেছিল, তাই সে আমাকে বলে, "মিম, আমি ঘর থেকে ফোনটা আসি, কিছু ভিডিও বানাবো। তুই এখানে থাক, আমি আসি।" কথাটা বলে সে ঘরে চলে গেল। আর আমি ছাদের দাঁড়িয়ে ভিজছিলাম। আমার বাড়ির পাশে একটা বাড়ি ছিল। ওই বাড়ি থেকে একটা ছেলে ভিজতে ছাদে আসে। আমি লক্ষ্য করি নাই, একটু পরে দেখি ছেলেটা আমাকে তার ছাদে ডাকে। সে আর আমি ছাড়া কেউ ছিল না তখন। ছেলেটার ডাকে আমি তার কাছে যাই। আমার বাসার ছাদ আর ওর বাসার ছাদ একসাথে ছিল। ঝাঁপ দিয়ে যাওয়া যেত। তাই আমিও ঝাঁপ দিয়ে ওইখানে যাই। ছেলেটাকে আমি চিনতাম না। তবুও কেন জানি ওর ডাকে গেলাম। গিয়ে বুঝতে পারলাম ছেলেটা নতুন। আমাকে দেখে বলল, "একা, একা ভিজছেন কেন?" জানি আমিও ছেলেটার কথা মাঝে ভুলে যাই যে ছেলেটা অপরিচিত। আমি ছেলেটার কথার উত্তরে বলি, "না, আমার বান্ধবীও আছে, সে নিচে গেছে।" তখন ছেলেটি বলে, "ও আচ্ছা, তো আপনি কি এখানেই থাকেন নাকি?" ওর কথার জবাবে আমি বললাম, "হ্যাঁ, এখানেই থাকি আমি। আপনাকে দেখা মনে হচ্ছে আপনি এখানে নতুন।" তখন সে হেসে বলে, "হ্যাঁ, আপনার জন্য।" ওর কথায় আমি একটু অবাক হয়ে বললাম, "আমার জন্য মানে?" তখন সে হাসল, উত্তর দিল না। তখন আমি ওনাকে বিদায় জানিয়ে বাড়ি আসলাম। আর এদিকে এসে দেখি আমার বান্ধবী গোসল করে ভাত খাচ্ছে। আমাকে দেখে হিমু বলে, "কিরে এতক্ষণ কার সাথে কথা বলছিলি তুই?" ওর কথায় আমি বললাম, "তোর জামাইয়ের সাথে, কুত্তা। তুই আমার ওইখানে একা রেখে চলে এসেছিস আর এখন ভাত খাচ্ছিস?" তখন হিমু বলল, "আরে না, খিদা লাগছিল তাই খাচ্ছি।" ওর কথার জবাবে আমি বললাম, "তো খা, তুই আমার সাথে আর কথা বলবি না?" আমার কথা শুনে হিমু বলল, "আরে রাগ করছিস কেন? মানুষের খিদা লাগলে মানুষ খাবে না?" ওর কথায় আমি রাগ হয়ে ঘরে আসলাম। আর গোসল করেই খাওয়া-দাওয়া করে নিলাম। ওইদিন রাতে আমি বারান্দার দোলনায় বসে চিপস খাচ্ছিলাম। ওই সময় সেই মিষ্টি সুগন্ধটা আবার আসে। বারান্দা যেহেতু অন্ধকার ছিল, ওই সময় দেখতে পেলাম বারান্দায় রেলিংয়ের সাথে হেলান দিয়ে কে জানি দাঁড়িয়ে আছে। এটা দেখে আমি ভয় পেয়ে সেখান থেকে দৌড়াতে চেয়েও পারি না। সেই অবয়বটা পুতুলের মতো করে দাঁড়িয়ে আছে।
আমি এবার সাহস করে বলি, কে আপনি? আমার ঘরে কিভাবে আসলেন? আমার কথায় সেই অবয়বটা উত্তর দিল না। উত্তর দিলই না। আমি আবারও জিজ্ঞেস করলাম, "কি হলো? কথা বলছেন না কেন?" এবার অবয়বটি বলে, "তুমি আমাকে চিনতে পারছো না মিম?" ছেলেটির মুখে আমার নাম শুনে মনে হচ্ছে সে আমাকে চিনে। কিন্তু কে সে? আমি তো তাকে চিনি না। আমি বললাম, "আপনি আমার নাম কিভাবে জানেন?" সে বলে, "তোমার বান্ধবী বলেছে।" আমি অবাক হলাম আর জিজ্ঞেস করলাম, "আপনি কি সেই হিমুর সাথে থাকা জিনটা?" সে হেসে বলে, "হ্যাঁ, ভয় পেও না। আমি কিচ্ছু করব না। আমি তোমাকে একটা কথা বলব মিম।" আমি বললাম, "জি, বলেন।" তখন সে বলে, "আমাকে ছেড়ে যেও না। আমি তোমায় ভালোবাসি।" তার কথাগুলো কেন জানি আমার মাথার উপর দিয়ে গেল। এভাবে শুরু হয় তার আর আমার পরিচয়। সে প্রতিদিন আমার কাছে আসতো। আমার সাথেই কথা বলত। আমি ফোন দেখলেই আমার সাথে, সাথে ফোন দেখত। সবসময় আমার সাথেই থাকতো। আর ফোনে যদি গান শুনতাম, বলত, "কি এটা? কি একটা গান? ভালো না, ওইটা দাও।" ভূতের গল্প বা মুভি দেখলেই বলে, "ভূত আবার এমনও হয় নাকি? নায়িকা কি ভূতের সাথে প্রেম করবে? যেমন তুমি আর আমি করি?" মুভি দেখলে মুভি না, ওর বকবক শুনতে হয়। আমি মুভি দেখার বদলে ওর কথাই শুনি আর হাসি। এভাবে কিছুদিন যাবার পর সে আমাকে জিন রাজ্যে নিয়ে গিয়েছিল। সত্যি বলতে জিন রাজ্য দেখতে অনেক সুন্দর। ওইখানে গিয়ে তার পুরো পরিবারের সাথে পরিচয় করিয়েছিল আমায়। ওর পরিবারের সবাই আমাকে ভীষণ পছন্দ করছিল। এদিকে আমিও হোসাইন দুজন দুজনকে পছন্দ করি। তাই আমাদের বিয়ে ২০২২ সালের কোরবানি ঈদের পরে হওয়ার কথা ছিল। কিন্তু ভাগ্য এতটাই খারাপ যে বিয়ের ২২ দিন আগেই সেই হোসাইন জিনটাকে হারিয়ে ফেলি। কিভাবে হারালাম ঘটনার শেষে বুঝতে পারবেন। এভাবেই দিন চলে গেলে ওর সাথে ১ বছর ৪ মাস প্রেম ছিল আমার। জানেন, যখন ফজরের আজান দিত, তখন হোসাইন আমার পা ধরে টেনে ঘুম থেকে উঠাইতো। না উঠতে চাইলে ভয় দেখাতো। জোর করে নামাজ পড়াইতো, কোরআন তেলাওয়াত করে শোনাইতো। ওর মাশাআল্লাহ কণ্ঠ অনেক সুন্দর, দেখতেও অনেক সুন্দর। আবার ওর সাথে হাঁটতে গেলে আমার রাগ উঠে যেত। হাঁটতে গেলে গাছের সাথে ধাক্কা খাওয়াতো আমাকে। আবার নদীতে ফেলে দিত। আবার পড়ে যাই, তখন বলতো, "এই মেয়েটার সাথে হাঁটতেও ইচ্ছে করে না।" আমি কিন্তু ওর সাথে হাঁটতে চাই নাই। জোর করে নিয়ে যায়। আবার এসব কথা বলে। এমন কথা বলে রাগ না হয়ে পারিও না। আবার এমন কথা বলে হাসতে, হাসতে মরে যাই। এভাবে পেরিয়ে যায় কিছুদিন। আমি টাঙ্গাইল থেকে গ্রামের বাড়িতে আসি। আমার গ্রামের একটা বান্ধবী ছিল, নাম তার বিথি। ওর চাচা একজন কবিরাজ। উনি কালো জাদু করতেন। তাই ওদের বাড়ি আমি বেশি যেতাম না। বিথি যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড ছিল, তাই ওকে হোসাইনের বিষয়ে জানাই। ওকে বলি, আমরা একে অপরকে ভালোবাসি। আর এটা ছিল আমার জীবনের বড় ভুল। হোসাইন আমাকে মানা করেছিল যেন আমি বিথির সাথে কথা না বলি। কিন্তু আমি এসব ভুলে কথার মাঝে বলে দিয়েছিলাম। বিধি ছিল চালাক চতুর মেয়ে। তার নাকি জিনের সাথে প্রেম করার খুব শখ। বিধি আমাকে বলতো যে সে তুই একটা জিনের সাথে প্রেম করাই দে না আমায়। ওর কথায় আমি বলতাম যে জিন সাথে প্রেম করা এতটা ভালো না। তাদের সাথে ১ মিনিটও কথা না বললে কষ্ট লাগে খুব। জীবন শেষ হয়ে যাবে। মায়া শেষ করতে পারবি না। আমার এসব কথা শুনে বিথি খুব রেগে যায় আর বাড়ি চলে যায়। গ্রামে আমি বেশি দিনের জন্য যাইনি। স্কুল বন্ধ দিয়েছিল। আম্মু আর আমি গিয়েছিলাম দাদু বাড়িতে। যাই হোক ২ দিন পেরিয়ে যায়। এরই মধ্যে জানি না কি হয়েছিল, হোসেন আমার কাছে বেশি আসে না। চুপচাপ থাকে। মনমরা হয়ে থাকত। আমি ওকে অনেকবার বলেছি, "কি হয়েছে তোমার? চুপচাপ থাকো কেন? কেউ কিছু বলছে নাকি? তোমার পরিবার কি আমাকে মেনে নেয়নি?" সে বলে, "মেনে নিয়েছে।" আমি বললাম, "তাহলে মন খারাপ করে আছো কেন?" সে হঠাৎ করে আমার কোলে মাথা রেখে কান্না করতে শুধু বিশ্বাস করো, ওর কান্না দেখে আমার কলিজা ফেটে যাচ্ছিল। আমার চোখে পানি আসা পড়ছিল। আর আমাকে বারবার বলছিল, "তুমি আমাকে ছাড়া থাকতে পারবে?" আমি বললাম, "কোনোদিনও না। তোমার আর আমার মৃত্যু যেন একসাথে হয়।" তখন সে বলে, "না, তোমার ভবিষ্যৎ আছে। তোমারও তো বিয়ে হবে। আর আমি জিন। আমার কথা বাদ দাও।" ওর কথা শুনে আমার চোখ দিয়ে একাই পানি পড়ছিল। তখন আমি বললাম, "তুমি আমায় ছেড়ে যাইও না। আমি থাকতে পারব না তোমার ছাড়া।" সে কান্না করতে আমাকে সাবধান করে দেয়। আমি যেন ওই বিধির সাথে আর কথা না বলি। যেন ওই বিধির সাথে আর কথা না বলি, ওর বাড়ি না যাই। হোসেন সেদিন সবার খারাপ মুখোশ খুলে দেয় আমার। আমার পরিচিত আপনজনেরা কে খারাপ, কে ভালো, আমার ক্ষতি করবে কে, আমার ভালো চায়, সব বলছে। ওর কথায় আমি কান্না করতে বলছি, "তোমার কি হইছে? হঠাৎ করে এসব কথা কেন বলছো? বলো না প্লিজ।" সে উত্তর দেয় না। পরে চলে গেল। আমি কান্না করতে ওইখানেই ঘুমিয়ে পড়ি। তারপরের দিন সকালে নামাজ পড়তে পারি নাই। কারণ প্রতিদিন নামাজ পড়ার জন্য সে আমাকে ডাকে। আজ সে আসে নাই। ওর জন্য অপেক্ষা করতে সকাল থেকে দুপুর হলেও ও আসে নাই। দুপুর থেকে বিকাল হলো। তবুও সে আসে না। আর ভাবছি আর কান্না করছি। কেন সে আসছে না? কি হয়েছে ওর? এভাবে ফুরিয়ে গেল গোটা দিনটা।
সে আর আসলো না। আমি বাহিরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে অঝরে কান্না করছি। কিন্তু কেউ সান্ত্বনা দেওয়ার মতো ছিল না। সে আমার একমাত্র জিন, যে আমার সুখে দুঃখে পাশে থাকতো। কিন্তু ঐদিন কেউ সান্ত্বনা দেওয়ার মতো নেই। এভাবে রাতটা পেরিয়ে গেল। ও আসলো না। এভাবেই কেটে যায় ৫ দিন। তার আসার কোনো খবরে নেই। আমি পাগলের মতো হয়ে যাচ্ছি কান্না করতে, করতে। ৫ দিনের দিন আমি হিমুকে ফোন দেই আর সব ঘটনা বলি। সব ঘটনা বলার পরে হিমুকে বলার পর, "ঠিক আছে" হিমু বলে, "আমি দেখছি। আমার জিন দিয়ে খবর নিচ্ছি।" আমি সেই অপেক্ষা করছিলাম। আর দোয়া করছিলাম যেন ভালো কিছু শুনতে পাই। ২ ঘন্টা পর হিমু ফোন দেয়। আর যা বলে সেটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। হিমু বলে, "হোসেন মারা গেছে। তাকে মেরে ফেলেছে।" এই কথা শুনে আমি কিছুক্ষণের জন্য শক খেয়ে যাই। এ কি হয়ে গেল আমার সাথে? আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। আমার ভাই-বোনরা আমাকে তুলে জ্ঞান ফেরায়। আমি বুঝতে পারছি না। সবাই কি বলছে? কি বলবো? সবাই তো আমাকে জিজ্ঞাসা করছে, "কি হয়েছে? তোর এভাবে সেন্সলেস হয়ে পড়ার কারণ কি?" আমার মুখে কোনো কথাই নাই। জানি আমি একটা বোবা পুতুল। শুধু এতটুকুই বলছি আম্মুকে, "আম্মু, আব্বু।" আমার এই অবস্থা দেখে বলছে, "ঠিক আছে।" পরের দিন আমরা গ্রামের বাড়ি থেকে টাঙ্গাইলে ফিরে যাই। পরের দিন আমরা গ্রামের বাড়ি থেকে টাঙ্গাইলে যখন চলে যাই, আমি হিমুকে জড়িয়ে ধরে বলতে থাকি, "এটা কি হয়ে গেল? আমি এটা বিশ্বাস করি না। হোসেনকে কে মারল? আমার সাথে কেন এমন হলো?" আমার কথায় হিমু বলে, "মিম, জানি না কথাটা শুনে বিশ্বাস করবি কিনা। হোসেনকে যে মেরেছে সে কেউ আর না। তোর গ্রামের বান্ধবী বিথি। বিথি তার চাচাকে নিয়ে হোসেনকে দিয়ে মেরেছে।" হিমুর কথায় আমি অনেক কান্না করতে থাকি। হোসেনকে এভাবে হারাবো ভাবতে পারিনি। এই ঘটনার পর আমি বিথির কোনো খোঁজ পাইনি। ওরা কোথায় যেন চলে গিয়েছিল। আজ ২ বছর পর হোসেনকে হারিয়েছি। জানি না হোসেন সত্যি মারা গেছে নাকি বেঁচে আছে। কিন্তু আমি আজও হোসেনের অপেক্ষা করি। অনেক, অনেক ধন্যবাদ মিম আপুকে, উনি ওনার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। মিম আপুর কষ্টের গল্পটি কেমন লেগেছে জানাবেন সবাই। আমি এখন চলে যাচ্ছি দ্বিতীয় আরেকটা জিনের ঘটনায়। আমার কাছে এই ঘটনাটা অনেক ভালো লেগেছে। আপনারা শুনলে বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে শুরু করছি দ্বিতীয় ঘটনা। আসসালামু আলাইকুম নিশাত ভাই। আমার নাম তুবা মনি। আমি আপনার চ্যানেলে নিয়মিত গল্প শুনি। আপনার গল্পগুলো ভালো লাগে। তাই আমি আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা পাঠালাম। এটা আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা, আমার বাসা ঝিনাইদহ। আমি আমার বিষয়ে একটু কথা বলে মূল ঘটনায় যাচ্ছি। শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমার বয়স যখন ১৪, মা-বাবা আমাকে এই বয়সে বিয়ে দিয়ে দেয়। কারণ আমি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী। আমার বর আমাকেই বিয়ে করেছিল আমার বড় চুল আর আমার সৌন্দর্য দেখে। আমি শান্ত স্বভাবের একটা মেয়ে ছিলাম। আর তাই আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে দিয়ে অনেক খাটাখাটি করিয়ে নিত। প্রায় সারাদিনই আমাকে দিয়ে কাজ করিয়ে নিত। আমাদের পরিবারে ছিল শ্বশুর-শাশুড়ি আর আমার একটা দেবর। আমরা সবাই থাকতাম একই বিল্ডিংয়ে আর আমি থাকতাম ঠিক কোণার ঘরটায়। আমাদের বাড়ির মাঠের ভিতর আমি যে ঘরে থাকতাম, সেই ঘরের জানালার দিকটা ছিল মাঠ। জানালার পাশে ছিল ২ টা বড়, বড় আম গাছ। একদিন আমার একটা ভুলের কারণে আমার শাশুড়ি তার ছেলেকে দিয়ে আমার অনেক মার খাওয়ায়। মানে আমার বর আমাকে অনেক মারে। মাইর খেয়ে ঘরে জানালার পাশে এসে মাঠের দিকে তাকিয়ে আকাশ দেখি। আর আল্লাহকে বলি, "আল্লাহ, এখন পরীক্ষার ভিতরে ফেললে সারাদিন এত কাজ করি, তবুও কেন এত কষ্ট দেয়? কেন এত কষ্ট পেতে হয়?" এইসব মনে, মনে বলি আর কাঁদি। এভাবে কাঁদতে, কাঁদতে হঠাৎ আমার চোখ পড়ে ২ জোড়া চোখের দিকে। আমার মনে হচ্ছিল কেউ আমাকে দেখছে। আম গাছের পাশের ঝোপটা থেকে। আমি ভালো করে খেয়াল করলাম ২ টা চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমি একটু ভয় পাই। তখন আমি জানালার পাশ থেকে সরে আসি। এসে না খেয়েই ঘুমিয়ে পড়ি। পরের দিন আমি সকালে সমস্ত কাজ করে ফেলি। তারপর নাস্তা বানিয়ে আমি সবাইকে খেতে দেই। সবাই খাচ্ছিল। হঠাৎ আমার ছোট দেবর সবার সামনে বলে উঠল, "ভাবি, আপনিও বসে খেয়ে নেন।" আমি তখন সবার দিকে দেখছিলাম, যদি কিছু বলে। এটা দেখে আমার দেবর এক পর্যায়ে আমার হাত ধরে বসিয়ে দিল। ও আমাকে বসিয়ে দেয়। আমি নাস্তা শেষ করে বাকি কাজগুলো করে নিলাম। তারপর গোসল করে আমি দুপুরে বাগানে চুল শুকাচ্ছিলাম। আমার ঘরে জানালার পাশে যে আম গাছ ২ টা আছে তার পাশে একটা বসার জায়গা আছে। এটা কি? আমাদের এখানে মাচাং বলে। এটাকে আমাদের এখানে মাচাং বলে। তো আমি সেখানেই বসে চুল শুকাচ্ছিলাম। তখন সময়টা ছিল গরমের সময়। তো আমি দেখি হঠাৎ করেই শীতল বাতাস বইতে শুরু করলো। গরমের সময় বাতাস বইলে কার না ভালো লাগে বলেন? অনেক ভালো লাগছিল আমার। আমি হঠাৎ করেই বুঝতে পারি আমার কানের পাশে একটা গরম নিঃশ্বাস বইছে। গরমের সময় এমনটা হতেই পারে এটা ভেবে আমি তেমন কিছু একটা মনে করিনি। কিন্তু কিছুক্ষণ পর আমার চোখ পড়ল পাশের বাগানগুলোতে।
কারণ আমি যেখানটাতে বসে আছি ঠিক সেখানটাতেই বাতাস হচ্ছে, ওই সাইডগুলোতে বাতাস হচ্ছে না। আমি বিষয়টা সাধারণভাবেই নিলাম। এভাবে প্রায় সময়ই আমার সাথে অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। তেমনি একদিন আমি এক রাতে 12টার দিকে জানালার পাশে বসে আছি। হঠাৎ মনে হলো কি যেন আমাকে ডাকলো। আমি শুনেও মনের ভুল ভেবে ঘুমিয়ে পড়লাম। কিছুদিন পর আমার এমনিতে ভালো লাগছিল না, নানান টেনশনে। তাই জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়েছিলাম। রাত তখন 11টা বাজে। আমাদের স্বামী তিনি রাত 2টা-3টা অথবা ভোর 4টার দিকে বাড়িতে আসতো। কেন? তার স্বভাব চরিত্র যে মোটেও ভালো ছিল না, তাই সারাদিন এত কাজ করার পরেও, এত পরিশ্রম করার পরেও তার ফেরার অপেক্ষায় থাকতাম। ওইদিনও রাত 11টার দিক বাইরে আকাশ দেখছিলাম। আমার একটা অভ্যাস আছে। মন খারাপ হলেই আমি আকাশের দিকে তাকিয়ে থাকি। মনে, মনে আল্লাহর সাথে কথা বলি। অনেক অভিযোগ জানাই, আকাশ দেখছিলাম। হঠাৎ কেউ আমাকে ২ বার ডাকলো। আমার মনে হলো ৪ থেকে ৫ জন মহিলা আমাকে ডাকলো। আমি তখন একটা লাইট নিয়ে বের হলাম। আমার জানালার ওই দিকটাতে ২ দিক দিয়ে যাওয়া যায়। ডান সাইড থেকে আর একটা রাস্তা, বা সাইড থেকেও একটা রাস্তা আছে। আমি ডান সাইড থেকে গেলাম। কারণ বাম দিকের সাইডটা একটু জঙ্গল। যখন যাচ্ছিলাম, হঠাৎ আমার শ্বশুর-শাশুড়ি আমাকে ডাকলো। বলল, "তুই কোথায় যাচ্ছিস ওইদিকে?" আমি বললাম, "আপনারা দেখেননি? ওই ৪-৫ জন মহিলা কখন থেকে ডাকছে?" আমার শ্বশুর-শাশুড়ি বসেছিল ওই আমার জানালার ওই দিকে, যে চাতানটা আছে ওখানে। তখন আমার শ্বশুর আমাকে বলল, "ওইদিকে কোথায় যাচ্ছ মা? এদিকে তো কেউ ডাকেনি।" আমি তখন শ্বশুরকে বললাম, "আপনারা শোনেননি?" আমার শাশুড়ি বলল, "আমরা এখানে বসেছিলাম এতক্ষণ ধরে, কিছু শুনলাম না, আর তুই ঘর থেকে সব শুনে ফেললি?" তখন আমার শ্বশুর বিষয়টা বুঝতে পারে, তার কাছে ডাকে আমাকে। আমি আরেকটা কথা বলি, এই বাড়ির ভিতরে আমাকে যদি কেউ ভালোবাসে সেটা হলো আমার শ্বশুর আর আমার দেবর। শ্বশুর ডাকাতের একদমই কাছে গেলাম তার। ডাকলো আমাকে যখন, না গিয়ে তো আর থাকা যায় না। তো গেলাম ওই রাতে শ্বশুর-শাশুড়ির কাছে। কিছু দোয়া কালাম পড়ে ফুদিয়ে দিলেন আমার শ্বশুর। আর বলল, "এভাবে রাতে কারো ডাকে বের হবা না মা। বের হলে আমাদেরকে ডাকবা।" ও আর একটা কথা বলি, আমার শ্বশুর ছিলেন একজন কবিরাজ। আমি এমন অনেক দেখেছি। আমার শ্বশুরের দেওয়া গাছের ওষুধ খেয়ে আল্লাহর রহমতে অনেক মানুষের রোগ ভালো হয়ে গেছে। অনেক জিনে ধরা রোগীও ভালো হয়েছেন। যাই হোক, আমার শ্বশুরের কথায় আমি রুমে এসে ঘুমিয়ে গেলাম। এরপর অনেকদিন কিছু হয়নি। অনেকদিন পর এক রাতে ২টার দিকে আমার ঘুম আসছিল না। হঠাৎ আমার চোখ যায় দরজার দিকে। আমি দরজার দিকে তাকাতেই দেখি একটা ছেলে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে অনেক জোরে চিল্লানি দেই। আমার চিল্লানো দেখে আমার শাশুড়ি, শ্বশুর চলে আসে আমার রুমে। সবাই এসে জিজ্ঞেস করে আমার কি হয়েছে? আমি তখন সব বলি যে একটা ছেলে আমাকে দেখছিল, আমার দিকে তাকিয়েছিল। আমার শাশুড়ি তখন আমাকে বলল, "এটা আমার মনের ভুল। আমি ভয় পেয়েছি বলেই আমার শ্বশুর আমাকে" শাশুড়িকে বলল, "বৌমাকে গোসল করে দাও।" তখন আমি গোসল করে আসি। তারপর আমার শ্বশুর আমাকে দেয়া একটা ফু দিয়ে চলে গেল। ওরা চলে যাওয়ার পর আমি বাকি রাতটা ঘুমাইনি। এভাবেই না ঘুমিয়ে পার করে দিলাম। কেন হঠাৎ আমার সাথে এমনটা শুরু হয়েছিল তা জানি না। একদিন সন্ধ্যায় একটা পাখিকে একটা বেজি, বেজি মানে বেজির মতো দেখতে একটা প্রাণী। প্রাণীটা পাখিটাকে অনেকটা আহত করে ফেলেছে। আমি দেখলাম বেজিটা মুখ দিয়ে পাখিটাকে চেপে ধরে রেখেছে। এটা দেখে আমি একটা লাঠি দিয়ে বেজিটাকে অনেক জোরে আঘাত করি। আমি আঘাত করার পর সেই বেজির মতো প্রাণীটা পাখিটাকে ছেড়ে দেয়। তখন আমি পাখিটাকে নিয়ে পানি খাইয়ে ছাদের উপর রেখে আসি। কারণ বেজিটা আর যেন ধরতে না পারে। তারপর প্রায় সময়ই আমি পাখিটাকে দেখতাম। আমাদের বাড়িতে এমন অনেক দিন কেটে গেল, কোরবানির ঈদ চলে এসেছে। কোরবানির ঈদের আগের দিন রাতে একটা গরু জবাই হয়। গরুর মাংস আর ভুঁড়ি এনে দেয় আমার কাছে আমার শাশুড়ি আম্মাজান। ওগুলো দিয়ে বলে গেল মাংস ফ্রিজে রাখতে আর গরুর ভুঁড়ি পরিষ্কার করতে। বলেই ঘুমাতে চলে যায়। এত রাত, প্রায় ২টা বাজে। আর ২-১ ঘন্টা পর সকাল হয়ে যাবে। কি আর করার? কাজ তো আমাকেই করতে হবে। তাই আমি সেই রাতেই চুলার পাশে গিয়ে ওইগুলো পরিষ্কার করতে শুরু করি একা, একা। কারণ সকাল হলেই অনেক কাজ আমার। তাই সেই রাতে শুরু করে দেই পরিষ্কার করা। এমন সময় গাছতলাগুলো অনেক জোরে, জোরে বাতাস বইতে শুরু করে। একটু, একটু ভয়ও পাচ্ছিলাম আমি। কারণ আমি একা। তাতে আমি যে চুলার পাড়ে বসেছি সেটা সেই আম গাছের দিকে। হঠাৎ এমন সময় ২টা কুকুর আসলো। ১ম এ ভয় পেলেও পরে দেখি স্বাভাবিকভাবেই বসে আছে কুকুর ২টা। তাই আমিও একটু শান্তির নিঃশ্বাস নেই। কুকুরগুলো যাতে চলে না যায় তাই আমি কুকুরগুলোর খাবার দেই বারবার। এমন করতে, করতে প্রায় ভুঁড়িগুলো পরিষ্কার হয়ে এসেছে। এমন সময় হঠাৎ কুকুরগুলো বাইরের দিকে কি জানি দেখে ভয়ে পিছিয়ে যাচ্ছিল। ওরা দেখে আমার গায়ের লোম কাঁটা দিয়ে উঠল। বিশ্বাস করেন, সেই কুকুরের দৃশ্য দেখলে আপনি নিজেও ভয় পেয়ে যাবেন। ইস! কি যে সেই ভয়ংকর দৃশ্য! এমন দেখে আমি কিছু আগুন জ্বালিয়ে আমি আমার রুমে চলে আসি। তারপর ঈদের দিন আমি বিকেলে আমার বাবার বাড়িতে চলে আসি। কারণ দুঃখের বিষয় হলো এইদিন আমার স্বামী নামের কুকুরটির কথা সবাই জেনে যায়। সবাই জানে ও কতটা খারাপ। যাই হোক তার কথা আমি বলতেও চাই না। এর কিছু মাস পর
আমাদের ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের পরও বাবার বাড়িতে আসার পর আমার দিনগুলো অনেক ভালোভাবেই কাটে। সেই আগের দিনের মতোই, কিন্তু বাবার বাড়িতে আসার পর সবসময় মনে হয় কেউ একজন আমার আশেপাশে আছে। আমি প্রায় প্রতিদিনই ছাদে থাকি। কেন জানি ছাদে থাকতে ভালো লাগে। গোসল করে আমি ছাদে যাই। ওই দিনও যখন চুল শুকাচ্ছিলাম তখন মনে হচ্ছিল কেউ আছে আমার আশেপাশে। কিন্তু ছাদে আমি ছাড়া তো কেউ নেই। এমন করে কেটে যায় ৩-৪ বছর। একদিন বিকেলে বাজারে যাই কিছু জিনিস কিনতে। ওগুলো কিনে বাসায় আসতে সন্ধ্যা হয়ে যায়। তখন মনে হচ্ছিল কেউ জানি আমার আশেপাশে হাঁটছে। ওইদিন রাতে ঘুমানোর পর আমার স্বপ্নে অনেক সুন্দর এক ছেলেকে দেখি। আমি দেখি একটা ছেলে আমার পিছে আসছে। সে আমাকে কিছু বলতে চাচ্ছে। এটা দেখে আমার ঘুম ভেঙে যায়। এই সময়টা ছিল রোজার মাস। রাত তখন ১টা ১২ বাজে। খুব ঘুম থেকে উঠেই আমার ক্ষুধা লেগে যায়। একদম তীব্র ক্ষুধা যাকে বলে। তখন সময়টা ছিল আবার আম কাঁঠালের। তাই আমি রান্নাঘরে গিয়ে ২ টা আম কাটি। চিন্তা করি এত রাতে কাঁঠাল খাবো না, তাই আম কেটে খাচ্ছিলাম। হঠাৎ দরজার পাশে থেকে কেউ একজন আমাকে বলল, "ক্ষুধা লেগেছে তোমার?" আমি ভেবেছি আমার বাবা হবে। তাই আমি বললাম, "জি।" কণ্ঠটা এমন ছিল যে ঘুম থেকে উঠলে যেমন কথা শব্দ হয়, ঠিক তেমন। হঠাৎ মনে হলো, বাবা হলে তো দরজা খোলার শব্দ হবে বা হঠাৎ শব্দ হবে। এমন কিছুই তো শুনলাম না। মনে ভাবলাম অন্য কেউ না তো? আর অন্য কেউ কিভাবে আসবে? বাবা তো গেট লক করে দিয়েছে। তাই সিউর হওয়ার জন্য আমি সাথে বের হলাম রান্নাঘর থেকে। এটা দেখার জন্য যে বাবা তো গেট লক করে দিয়েছে, তাই সিউর হওয়ার জন্যই আমি বের হলাম। দেখি দরজাটা কোনোভাবে খোলা রয়েছে কিনা। কিন্তু দেখলাম বাবা বের হয়েছে কিনা দেখতেই দেখছি যে বাবার রুমের দরজা ছিটকিনি দেওয়া। তখন আমি ভয়ে বারান্দায় বসি চেয়ারে। আমি ভাবছি কে কথা বলল তাহলে? পরে দেখি আমাদের কবুতর ঘরের ওই পাশ থেকে একটা পেঁচা পাখি উড়ে গেল। ঠিক আমাদের হাঁস-মুরগি ঘর এবং গরু ঘরের ওই দিকে। ওটা যাওয়ার আগে কবুতর ঘরের একটা পাড় পড়ে যায় নিচে। যখন পাখিটা উড়ে যাচ্ছিল তখন হাঁস, মুরগি আর গরুগুলো কেমন অদ্ভুতভাবে ছটফট করছিল ভয়ে। এটা দেখে বাকি সময়টা আর ঘুমাইনি আমি। এমনই একদিন রাত ৮টার দিকে আমি ঘুমিয়ে যাই। ঘুমানোর কিছুক্ষণ পর আমার কোমরে বাজেভাবে কেউ স্পর্শ করলে সাথে আমি চোখ মেলে তাকাই। মনে হলো কেউ আমার পায়ের কাছে বসে আছে। আমি আলো জ্বালাতে কাউকে দেখিনি। মনের ভুল ভেবে আমি আবার ঘুমিয়ে যাই। স্বপ্নে আমি দেখি সুন্দর দেখতে একটা ছেলে, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, আমার দিকে তাকিয়ে আছে। ওনাকে দেখে মনে হচ্ছিল যে আমার অনেক আপন কেউ। এমন প্রায়ই স্বপ্নে দেখতাম। তাকে বাস্তবে কখনো দেখিনি। শুধু মনে হয়েছে আমার আশেপাশেই কেউ একজন আছে। সে শুধু আমার স্বপ্নে আসে। অনেকদিন পর সে আমাকে বলে বিয়ে করবে। আমি দুষ্টুমি করেই বলি, "ওকে, এখনই বিয়েটা করি। তাহলে চলেন।" হঠাৎ করে দেখি কোথা থেকে হঠাৎ কাজে চলে এসেছে। তারপর সে আমাদের বিয়ে পড়িয়ে দিল। স্বপ্নের ভিতরেই। স্বপ্নে কখনো এমন হবে আমি চিন্তাও করিনি। সকাল হলে ওগুলো নিয়ে আমি অনেক হাসাহাসি করেছি। কারণ স্বপ্নে তো স্বপ্নই। স্বপ্নে আমি তাকে জিজ্ঞেস করি, "আপনাকে দেখলে আমার এত আপন মনে হয় কেন? আপনি কে?" পরে বলে সে নাকি আমার স্বামী। বিশ্বাস করেন স্বপ্নের ভিতরে আমি হেসেছি। স্বপ্নের ভিতর তার সাথে অনেকবার খারাপ কিছু হয়ে গেছে। সকালে উঠে দেখতাম আমার কাপড় নোংরা হয়ে গেছে। আমি এগুলো স্বপ্নদোষ মনে করেছি। ওগুলো শুধুই স্বপ্ন। কিন্তু বাস্তবে আমার কেন যেন মনে হয় সে হয়তোবা আছে। যদি কেউ নাই থাকতো তাহলে আম খাওয়ার সময় কে কথা বলেছিল? তবে কোনো একদিন যদি আমার চাচাতো বোন অথবা আমার আম্মু আমার পাশে ঘুমাতে আসতো, আমি নাকি ঘুমের ভিতর কার সাথে কথা বলতাম। আমার এমনও হয়েছে যে রাতে আমি খাবার খেয়েছি কিন্তু সকালে আমি বলতে পারিনি। আমি নাকি ঘুমের ঘরে খাবার খাই। আমি বলতাম রাতে আমি খাইনি। খাবার খেতাম ঠিকই, কিন্তু আমি বলতে পারতাম না। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছি, আমি হঠাৎ যদি কোনো বিপদে পড়ি কেমন আজগুবিভাবে আমি বেঁচে যাই। কেউ যদি আমার সাথে বাজে ব্যবহার করে তাহলে দেখতাম সে অসুস্থ হয়, জ্বর এসেছে না হয় তার শরীর ব্যথা করছে। আজও সে আমার স্বপ্নে আসে। কিন্তু আগের মতো আর না মাঝেমধ্যে। তবে এটা ভেবে ভালো লাগে। কেউ একজন তো আছে আমার পাশে, আমি সেটা প্রতিনিয়ত অনুভব করি। এই বলে আপু ঘটনাটা শেষ করেছে। প্রিয় লিসেনার, এখনো কিন্তু ওনার সাথে ঘটনাটা ঘটছে। এখনো হঠাৎ উনি স্বপ্নে দেখে তার জিনটাকে। আমার কাছে এই ঘটনাটা অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা। আমি এখন চলে যাচ্ছি নতুন আরেকটা ঘটনায়। আসসালামু আলাইকুম নিশাত ভাইয়া। কেমন আছেন? আমি মিতু, নারায়ণগঞ্জ থেকে বলছি। আমি যে ঘটনা বলবো সেটা আমার সাথে ঘটেছে। তো কথা না বাড়িয়ে গল্পে আসা যাক। আমরা যে বাসায় থাকি, এই বাসায় উঠেছি ৩ বছর হতে চলল। ১ম ১.৫ বছর তেমন কোনো সমস্যা হয়নি। সমস্যা শুরু হয় ২০২৪ সালের এপ্রিল থেকে। আমার ছোট ছেলের বয়স ১ বছর হবে। সে সুবাদে সবাই ভাবছি ওর জন্মদিনে মিলাদ পড়াবো।
তবে সেটা বাসায় না, আমার বড় ছেলের মাদ্রাসায়। তাই আমার জামাইকে বললাম রাতে অফিস থেকে আসার সময় মিষ্টি নিয়ে আসতে। কারণ দিনে পারবে না, তার অফিস আছে। সে রাতে মিষ্টি নিয়ে আসে। তো প্রতিদিনের মতো আমরা সবাই রাতেই শুয়ে পড়ি। রাত ১২টা থেকে আমার ছোট ছেলে কান্না শুরু করে। তো আমি ওকে কোলে নেই। ছেলে একটু পরেই কান্না থেমে যায়। ছেলেকে বিছানায় শুয়ে দেই। বিছানায় শুয়ালেই ও কান্না করে। পরে ছেলেকে পায়ের উপর নিয়ে আমি দেওয়ালের সাথে মাথা লাগিয়ে চোখ বন্ধ করি। আমি যখন চোখ বন্ধ করি দেখি জানালার কাছে কে যেন দাঁড়িয়ে আছে। চেহারা দেখতে অনেকটা ভয়ংকর। আমি চোখ খুলে দেখি কেউ নেই। গরমের কারণে জানালাটা রাতে খোলা রাখি। কয়েকবার আমি চোখ বন্ধ করে খুলি আর দেখি। চোখ বন্ধ করলে দেখি, চোখ খুললে দেখি না। তারপর আমি আমার জামাইকে জানাই। সে বলে, "কিছু দোয়া পড়ে ছেলেকে ফু দাও, ঠিক হয়ে যাবে।" আমি তাই করে ঘুমিয়ে পড়ি। সকালবেলা আমার জামাই বলে, তাকে নাকি কেউ গলা চেপে ধরেছে। সে নাকি শরীরের সব শক্তি দিয়ে সরিয়েছে। তখন আমরা সবাই বুঝতে পেরেছি রাতে মিষ্টি নিয়ে আসার কারণ এমন হয়েছে। তারপর কিছুদিন আমাদের সাথে তেমন কিছু হয়নি। একদিন আমি দুপুরবেলা বাচ্চাদের শুয়ে আছি। বাচ্চাদেরকে নিয়ে যখন শুয়ে আছি, ওই সময় বাসায় কেউ ছিল না। আমি ঘুমিয়ে আছি। আমি স্বপ্নে দেখছি যে কেউ আমার রুমে মারা গেছে। তাকে সবাই মিলে ধরে নিচে নামাচ্ছে। একটু পর ওই লাশটা ব্যাকা হয়ে যাচ্ছে। তারপর আমাকে এসে ধরেছে। এরকম ভয়ংকর স্বপ্নে আমার ঘুম ভেঙে যায়। তখন দেখি সত্যি, সত্যি আমাকে ধরেছে। আমি কথা বলতে পারছি না, নড়াচড়া করতে পারছি না। একটু পর শুনতে পাচ্ছি আসরের আজান শোনা যাচ্ছে। আজান শোনার সাথে, সাথে তখনই ওইটা আমাকে ছেড়ে জানালা দিয়ে চলে যায়। এরকম আরো ২ দিন আমাকে ধরেছে। তবে যখন বাসায় কেউ না থাকে, তারপর সূরা পড়ে ছেলেদের আমার শরীরে ফুঁ দিয়ে ঘুমাতাম। আর একদিন রাতের বেলা আমি বাথরুম থেকে রুমে আসছি, তখন মনে হলো কেউ আমার পাশে দাঁড়িয়ে আছে। অথচ আমাদের বাসার সবাই তখন ঘুমিয়ে গেছে। আমি রুমে আসার কিছুক্ষণ পরে এমনভাবেই, আল্লাহ! ভয়ংকর সেটা তো বোঝাতেই পারব না। বাথরুম থেকে আসছি তখন মনে হলো যে কেউ একজন আমার পাশে তো দাঁড়িয়ে ঘুমিয়ে গেছে সবাই যখন, তখন আমার খুব পেটে ব্যথা শুরু হয়। আমি পেটের ব্যথায় নড়াচড়া পর্যন্ত করতে পারছি না। আমার জামাইকে ঘটনাটা বলায় সে কিছু দোয়া পড়ে ফোঁতায়। কিছুক্ষণ পর ব্যথাও কমে যায়। আরেকদিন মাগরিবের পর ছেলের জন্য ভাত নিয়ে রান্নাঘরে যাই। রান্নাঘরটা ছিল আমার শাশুড়ির রুমের পাশে। ভাত নিয়ে শাশুড়ির রুমে রেখে আমি আবার কয়েক সেকেন্ডের জন্য রান্নাঘরে যাই। রান্নাঘর থেকে রুমে এসে দেখি পুরো রুমে ভাত দিয়ে এলোমেলো হয়ে আছে। সবাইকে জিজ্ঞেস করলাম, কেউ কিছু জানে না। আর বিড়ালও আসে নাই। ভাতগুলো আর ছেলেকে দিই নাই। এই ঘরটা আমার অন্যরকম লাগছিল। ঘটনাটা আমার ছেলের মাদ্রাসার হুজুরের বউয়ের সাথে বলি। উনি সব শুনে পানি পড়া দিয়েছিল। বলেছিল রুমে ছিটিয়ে দেওয়ার জন্য। আমিও কিছু সূরা পড়ে পানিতে ফু দিয়ে পানিগুলো রুমে ছিটিয়ে দিয়েছি কয়েকদিন। তারপর থেকে কেমন কোনো সমস্যা হয়নি। এ ছিল আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। অনেক ধন্যবাদ মিতু আপুকে একটা ভয়ংকর বাস্তব ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য। প্রিয় লিসেনার, কেমন লেগেছে এই ঘটনাগুলো? জানাবেন আপনাদের মতামত। আমি এখন চলে যাচ্ছি আরেকটা নতুন ঘটনায়। শুনতে থাকুন। আসসালামু আলাইকুম নিশাত ভাই। আমি মোহাম্মদ নাজিম ইসলাম। আমার বাসা গাইবান্ধা জেলায়। আমার সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা আপনার সাথে শেয়ার করতে চাই। আজ থেকে গত ৬ বছর আগে আমি যখন আমার পরিবারের সাথে ঢাকায় থাকতাম, তখনকার ঘটনা এটা। আমরা যে বাসায় থাকতাম সেই বাসার রুমের চালের উপর দিয়ে প্রতিদিন এশার আজানের পর কুকুর বা অন্য কিছু দৌড়াদৌড়ি করত। একদিন হঠাৎ রাত ১২টার পরে আমাদের রুমের চালের উপর দিয়ে কি জানি দৌড়াদৌড়ি করছিল। এরকম কিছুক্ষণ দৌড়াদৌড়ি করার পর চারপাশে একদম নিস্তব্ধ হয়ে গেল। এরকম কাহিনী দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। যাই হোক, সেই রাতে আর কিছু হলো না, কিন্তু এই ঘটনা আমি আমার মাকে খুলে বলি। আমার কথা শুনে আমার মা কাজে গেল। পরে আমি সারাদিন ভালো আসরের আজান দেওয়ার পরেই আমার জ্বর আসলো। সারাদিন ভালো। আসরের আজান দেওয়ার পরে আমার জ্বর। ব্যাপারটা অন্যরকম। সো আমার জ্বর আসা দেখে আমার বাবা আমাকে ওষুধ এনে দিল আর আমি ওষুধ খেয়ে শুয়ে পড়লাম। সেই রাতে আর কিছু হলো না। পরের দিন আবার আসরের আজানের পর আবার আমার জ্বর আসলো। আমি খাবার খাওয়া শেষে ওষুধ খেয়ে বাসায় শুয়ে আছি। যখন এশার আজান দেয় তখন আমি মসজিদে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়া শেষে মুয়াজ্জিন সাহেবের খাবার এনে দেওয়ার দায়িত্বটা সেদিন আমার ছিল। আমি নামাজটা শেষে মুয়াজ্জিন সাহেবের খাবার আনতে গেলাম। মসজিদ থেকে একটু দূরেই আর কি খাবার আনতে যাব? আমি যে রাস্তা দিয়ে খাবার আনতে যাব, সেই রাস্তায় একটা লাইটও নেই। এমন শুধু আমার কাছে একটা টর্চ লাইট। আমি যেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সেই রাস্তার পাশেই অনেক বড় একটা পুকুর ছিল। পুকুরটা কচুরিপানা দিয়ে ভরা ছিল। আমি যেতেছিলাম। যাওয়ার সময় সেই হঠাৎ আমার সামনে দিয়ে ৬ থেকে ৭ ফিট লম্বা একটা সাপের মতো আমার সামনে দিয়ে নিমেষেই চলে গেল।
আমি ভয়ে কালেমা পড়তে লাগলাম। এটা আমার সাথে হয়েছিল মুয়াজ্জিন সাহেবের খাবার আনতে যাওয়ার সময়। পরে আমি মুয়াজ্জিন সাহেবের খাবার নিয়ে ভয়েই আসছিলাম। আর কালেমা পড়তে আসছিলাম। আসার সময় আর কিছু দেখলাম না। মুয়াজ্জিন সাহেবের খাবার দিয়ে আমি বাসায় আসলাম। বাসায় আসার পরে সেই রাতে আবার আর কিছু হলো না। দুপুর ১টার পর থেকে আমার অনেক জ্বর আসলো। আমি ওষুধ খাই। কিছুক্ষণ ভালো থেকে পুনরায় আবার সেই জ্বর চলে আসে। আমার সাথে বেশ কিছুদিন এইরকম হওয়ার পর আমার মা আমার সাথে করে ওখানকার একটা মহিলার কাছে নিয়ে গেলেন, যিনি কবিরাজ। তারপরে উনি আমাকে একটা তাবিজ দিলেন। সেই তাবিজ দিয়েও কিছু ভালো হয় না। এভাবে প্রায় ১ মাসের মতো হয়ে গেলেও আমার জ্বর ঠিক হয় না। পরে আমার মা-বাবা সিদ্ধান্ত নিলেন, আমাকে নিয়ে আমার মা দেশের বাড়ি চলে আসবেন। ঠিক কিছুদিন পর আমার মা আমার বাবার সাথে রাগ করে আমাকে নিয়ে দেশে আসলেন। রাগ করে নিয়ে আসার কারণ হলো, আমার বাবা আমাকে দেশে আসে না। সেজন্য আমার মা আমাকে নিয়ে রাগ করে দেশে নিয়ে চলে আসে। দেশে চলে আসার ২ দিন পরে আমাকে একটা কবিরাজের কাছে নিয়ে গেলেন। কবিরাজ আমাকে দেখেই আমার মা এবং আঙ্কেলের সাথে আলাদা করে কথা বললেন। আমি সেখানে বেশি কিছু না শুনতে পেলেও একটা কথা শুনতে পেয়েছি যে, আমার সাথে কিছু না কিছু আছে। তবে এটা আমার কোনো ক্ষতি করে না। এগুলো কথা শোনার পর কবিরাজ আমাকে একটা তাবিজ আর ওষুধ দিলেন। আলহামদুলিল্লাহ কবিরাজের সেই ওষুধ খেয়ে আমি প্রায় ১ সপ্তাহের মধ্যেই অনেকটা স্বাভাবিক হয়ে গেলাম। নিয়মিত ওষুধগুলো খেয়ে আমি প্রায় ১ মাসের মধ্যেই সুস্থ হয়ে গেলাম। তারপর থেকে আমার সাথে আর কিছুই হয়নি। এটা ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। জানি না কেমন লাগবে আপনাদের সবার কাছে এই ঘটনা। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অনেক ধন্যবাদ নাজিম ইসলাম ভাইকে তার সাথে ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য। প্রিয় লিসেনার, আমি আবারও বলছি, আপনার জানা কোনো ঘটনা থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেন। ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই চালু আছে ওই নাম্বারে। এখন চলে যাচ্ছি আরেকটা ঘটনায়। আসসালামু আলাইকুম নিশাত ভাইয়া, আমি শিখামণি। বাসা জামালপুর জেলা, ইসলামপুর থানা। আমার চাচাতো বোনের সাথে ঘটে যাওয়া ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করব। অনেক বছর আগের কথা, ৮-৯ বছর হবে। আমার দাদির বাসায় এক মহিলা ছিল। তাকে আমরাও দাদি বলে ডাকতাম। তার কোনো সন্তান ছিল না। সেই হিসেবে আমার বাবা এবং বড় ভাই বোনদের অনেক আদর করত। সেই হিসেবে আমার এক দাদি তাদের বাসায় থাকতে দেয়। তার জন্য একটা আলাদা রুম করে। এভাবে সেই দাদিটা ওখানে থেকে দিন কাটতো। এভাবে অনেকদিন পর একদিন উনি অসুস্থ হয়। অসুস্থ হওয়ায় একসময় রাতে বের হন। উনি বাজারে যাবে বলে। কথা মতো বাজারে যান। বাজার থেকে আবার বাড়িতে আসার সময় সামনের পাশে একটা বাড়ির পাশে পুকুর ছিল। উনি সেদিক দিয়ে আসার সময় পুকুরে পড়ে মারা যান। তার লাশ উদ্ধার করা হয় সকালে। আমার দাদির বাড়ির ওখানে তাকে কবর দেওয়া হয়, বাড়ির পাশেই। এভাবেই অনেক বছর পার হয়ে যায়। বাড়িটাও একরকম অদ্ভুত হয়ে গেছে। আমার বাবার জ্যাঠাতো ভাইয়ের বিয়ের দিন। ভাই বিয়ে করতে গিয়েছিল, তার সাথে কি জানি হয়েছিল, সেই বিয়ের দিন বাসর রাতেই মারা যান। সে মারা যাওয়ায় তাকে পুকুরের পাশেই কবর দেওয়া হয়। এভাবে চলতে থাকে অনেক দিন। এদিকে বাড়িটা বেশি ভয়ঙ্কর হয়ে যায়। যে বাসর রাতে মারা গেছে তার আপন বড় ভাইয়ের ক্যান্সার ধরা পড়ে। এভাবে তাকে অনেক দিন চিকিৎসা নেওয়া হয় ময়মনসিংহে। বেশ কিছুদিন পর একটু সুস্থ হয়েও একদিন রাতে হঠাৎ সে রাতে ঘুমের মধ্যে চোখ খুলে কি জানি দেখতে পায়। হাত ইশারা করে তখন থেকে আরও তার অসুস্থতা বাড়ে এবং একসময় উনিও মারা যান। উনিও মারা যাওয়ায় তাকেও পুকুর পাড়ে কবর দেওয়া হয়। তার ১-২ মাস পরেই ২০২১ সালে মার্চ মাসের শুরুতে এরকম একটা সময় আমিও সেদিন ছিলাম। আমার এক ছোট বোন, তার নাম বর্ষা। বয়স ১০ বছর। ও এবং পাড়ার সব পোলাপান ওই পুকুরে মাছ ধরতে গিয়েছিল। সে পুকুরে নাকি অনেক বছর আগের অনেক মানুষ মারা গিয়েছিল। ভয় পেয়ে কিন্তু সেখানে আমরা আগে জানতাম না। আমরা কিছু না ভেবে মাছ ধরে আনি। তখন আমার চাচী তার মেয়ের মাছ ধরে আনা মাছ রান্না করেছিল। মাছ রান্না করায় আমার চাচাতো বোন রাতে খেয়েছে। সে মাছ দিয়ে ভাত খাবার পর হঠাৎ রাতে ওর জ্বর আসে। তার পরের দিন সকালে ভীষণ জ্বর হয়। কিন্তু ওষুধ খাইলেও তাও কোনো কাজ করে না। এভাবে ২ রাত চলে যায়। সেদিন রাতে নাকি সে উপর দিকে তাকায় ছিল। তখন তার মা দেখছে, বলছে, "এত রাত তাকায় আছিস কেন? ঘুমা।" কিন্তু ওনার কথায় কোনো সাড়া পেল না। এভাবেও ওর মাও ভয় পায় সে রাতে। তার পরের দিন সকালে চাচী পাড়ার লোকজনকে বলে, ওনার মেয়ে মানে চাচাতো বোনের শরীরে ভীষণ ভার হয়ে গেছে। কিছু খায় নাই, খাইতেও পারে না। ওর এমন অবস্থা দেখে ওকে হাসপাতালে নিয়ে যায়। তারপর ডাক্তার ওষুধ দিলেও তার কোনো কাজ হয় না। এরকম দেখে ওকে বাড়িতে নিয়ে আসা হয়। সে রাতে দিন হঠাৎ তার মুখ থেকে কথা বন্ধ হয়ে যায়। কিন্তু তার সাথে যে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটছে সেটা ওর মা জানে না। কথা বন্ধ হওয়া দেখে ওর মা চিৎকার দিয়ে ডাকা শুরু করে। ওর মায়ের চিৎকারে পাড়ার লোক রাতেই ভিড় করে সেখানে। কিন্তু ওর একটাই হাত ইশারা করে। উপরে দেখায় দেয় শুধু, কিন্তু কেউ জানতো না ওরে কি জানি ধরেছে।
সবাই বলছে সে জ্বর আসছে, তাই এমন করছে। কিন্তু না, ভয়ঙ্কর কিছু ওর সাথে ঘটে। তার পরের দিন সকালে মাথা ন্যাড়া করে দেয়, কিন্তু ওর হাত ইশারা করে। সে রাতে তার সারা শরীরে রক্ত চূষণ করে, চাকা চাকা করছে, শরীরে কোনো রক্তই যেন ছিল না। সে হাত ইশারা করে বুকে হাত দিয়ে বোঝায় তাকে বুকে চাপ ধরে রাখছিল। সেদিন রাতেই এইভাবে ইশারা করে সে নিস্তেজ হয়ে যায়। আর ওই অবস্থায় ওকে জামালপুর হাসপাতালে পৌঁছানো মাত্রই সে উপরে তাকায়ে হাত ইশারা করে, আর তখনই চাচাতো বোন চাচির বুকেই মারা যায়। এভাবে ওদের এক নজরে ১-২ মাস পর পর একই পরিবারের ৬ জন মারা যান। আমার যে বোন মারা গেল তার নাম ছিল বর্ষা। তার ৬ দিনই মিলাদ পড়ায়। সে মিলাদ আমার জ্যাঠাতো ভাই আমাদের বাড়িতে আনছিল ভাবির জন্য। ভাবির ৫-৬ মাসের একটা ২ সন্তান ছিল। তাকে কোলে নিয়েই সে খাবারগুলো খাইছিল। মিলাদের তখন আমার ভাতিজি ভালোই ছিল। যখন খাবারটা আমার ভাবি মুখে দিয়েছিল তখন বলে ভাতিজি জোরে একবার নিঃশ্বাস নিয়েছিল, আর তখন সে মারা গেছে। কিন্তু ওর মা মানে ভাবি জানে না যে সে মারা গেছে। ভাবি ভাবছে ও ঘুমিয়েছে। ও ঘুমিয়েছে ভেবে ওকে কোলে নিয়ে একটু ঘোরাঘুরি করে। ও তো মারা আগেই গেছে সন্ধ্যার সময়। ও ঘুমিয়েছে ভেবে এখন তাকে শুয়ে রাখছে। পরে ওর মা আবার খেয়েছে। তখন খেয়াল করে এতক্ষণ হয়ে গেছে ও ঘুমিয়েছে। খেয়াল করল যে এখনো উঠে নাই। এই ভেবে মেয়েকে তুলতে গিয়ে বুঝে ও বেঁচে নেই, মারা গেছে। তখন তাকেই রাতেই আমার চাচাতো ভাই, যেটা ক্যান্সারে মারা গেছে আর বাসর রাতে মারা গেছে, ওদের কবরের পাশে আমার ভাতিজিকে কবর দেয়া হয়। ওকে কবর দেওয়ার ৩ মাসেই ৩ জন মারা যায়। এই কাহিনীর মধ্যে আরো ২ জন মারা গেছে। একই কাহিনী ছিল, তাদেরই পরিবার, একই ঘটনা ঘটে। এভাবে বাড়িটা বেশি ভয়ঙ্কর হওয়াতেই বাড়িতে কবিরাজ আনে। মিলাদ পড়ালো। এখন ২ বছর। আর কোনো সমস্যা হয় নাই। কিন্তু কেউ বুঝতো না বাড়িতে একটা কিছু ছিল। পরে অনেকজন বুঝে ৩-৪ মাসেই ৬ জন মারা গেল। এভাবে পরে ঠিক হয়, কোনো সমস্যা হয় না। একই পরিবার ও আত্মীয়ের মধ্যে ৬ জন মারা যাওয়ার আসল কারণ আজও সবার অজানা। তবে ওদের মৃত্যু যে স্বাভাবিক ছিল না, এটা সত্য। আমি আমার চাচাতো বোন বর্ষাকে অনেক মিস করি। ওর সাথে চলাফেরা, খাওয়া-দাওয়া কত কিছু করেছি। শেষমেশ ওকে হারাইতে হয়েছে। আমার বোনও মারা যাওয়ার সময় কি যে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটলো। সবাই দোয়া করবেন আমার বোনের জন্য। আমি জানি আমি সাজিয়ে লিখতে পারিনি। ঘটনাটা পড়ে আপনাদের একটু কষ্ট হবে, সেজন্য মাফ করবেন। ঘটনাটা কেমন লেগেছে জানাবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। খুব মর্মান্তিক একটা ঘটনা ছিল ভাই। ঘটনাটা অনেক ভয়ংকর। ভয়ের গল্পের মধ্যে আলাদা একটা ভালো লাগা কাজ করে। আপনাদের কাছে ভয়ংকর ঘটনা কেমন লাগে জানাতে ভুলবেন না যেন। আমি এখন আরেকটা ঘটনায় চলে যাচ্ছি, যেটা বাস্তব ঘটনা। আমার নাম মোহাম্মদ শাওন। বাসা গাইবান্ধা জেলার একটি গ্রামে। ঘটনাটি ঘটে ২০২৩ সালের গ্রীষ্মকালে। তখন সবেমাত্র আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। গ্রীষ্মকালে গ্রামে লোডশেডিং অনেক বেশি হয়। আমার এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, তাই আমার রাত জেগে গেমস খেলার একটা বদঅভ্যাস হয়ে গিয়েছিল। প্রত্যেক রাতের মতো সেই রাতেও লোডশেডিং হয় এবং আমি রাতে গেমস খেলছিলাম। গেমস খেলতে খেলতে রাত তখন ৩টা বাজে। আমার ফোনের ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। ফোনটি বন্ধ হয়। তাই আমি ফোন রেখে ঘুমিয়ে পড়ি। আমি ঘুমানোর কিছুক্ষণ পর আমার পিঠে কেউ একজন থাপ্পড় মারে। আমার পিঠে থাপ্পড় মারায় হুম, আরাম তো হারাম হয়ে গেল, আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতে আমি বিরক্ত হয়ে উঠে দেখি আমার রুমে কেউ নাই। আর এত রাতে কারো আসারও কথা না। তাই রাতে মনের ভিতর একটা চাপা ভয় নিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে বাসার সবাইকে এই কথাটি বলায় তারা বলে যে কেউ তখন আমার রুমে যায় নাই। আমার আর বুঝতে অসুবিধা হয় নাই এটা কে ছিল। এই ঘটনার কিছুদিন পরে রাতের বেলা আমি টয়লেটে যাই। আমাদের বাসা গ্রামে হওয়ায় টয়লেট একটু দূরে ছিল। আমাদের টয়লেটের পাশে ছোট একটা বাঁশঝাড় ছিল। আমি টয়লেটে গিয়ে টয়লেটের দরজার ফাঁকা জায়গা দিয়ে সেই বাঁশঝাড়ের দিকে তাকাতেই দেখতে পাই একটি লাইটের মতো কিছু সেই বাঁশঝাড় থেকে বেরিয়ে কিছু দূরে গিয়ে হাওয়ায় মিলিয়ে গেল। এটা দেখে আমি কিছুটা অবাক হই ও ভয় পাই। তারপর বাসার সবাইকে বলি, তারা আমার সব কথা শুনে বলে তারা কেউ ওই দিকে যায় নাই। আর আমি অলৌকিক কিছু একটা দেখেছি। এরপর থেকে আমার সাথে আর তেমন কিছু ঘটে নাই। এটা ছিল আমার সাথে ঘটা একটি সত্য ঘটনা। জানি না কেমন লাগবে আপনাদের সবার কাছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই বলে শাওন ভাই তার ঘটনাটি শেষ করেছে। অনেক ধন্যবাদ শাওন ভাইকে। প্রিয় লিসেনার, আমি এখন চলে যাচ্ছি আরেকটি ড্রেনের ঘটনায়। আসসালামু আলাইকুম নিশাত ভাইয়া। আমার নাম তানিয়া। আমার বাসা সিলেটে। আমি আমার বাবার সাথে ঘটে যাওয়া বাস্তব একটা ঘটনা শেয়ার করলাম। আমার বাবা একজন ড্রাইভার। তিনি ৬ চাকার বড় ট্রাক চালায়। তো বাবা সবসময় বাড়িতে দেরিতে আসে। বাটটা একটা কোনো দিন ৩টা বাজ আসে, একদিন প্রায় দিনের মতোই ফিরতে দেরি হয়ে গেছে। তাই বাবা একটা সিগারেট ধরিয়ে খাইতে খাইতে বাজার থেকে বাড়ির দিকে আসে।
বাজার থেকে বাড়ি বেশি দূরে না, 20 মিনিটের মতো লাগে। বাজার থেকে সোজা রেল লাইন, তারপরে হাতের ডানে একটা রাস্তা, কিছুটা পথ এগিয়ে একটা কালপার্ট, তারপরে সেখান থেকে অনেকগুলো বাঁশঝাড় আছে। তো বাড়িতে সেই কালভার্ট দিয়ে আসতেই বাবা সিগারেট খেতে খেতে আসছে। তখন কোনো সমস্যা হয়নি। যখন কালভার্ট দিয়ে আসতেছে তখন রাত 1টা-1:30 হবে। তখন সামনে থেকে একটা বিড়াল। বাবা বিড়ালটাকে থেকে কিছু না ভেবে হাঁটতে লাগলো। আর একটু সামনে এগিয়ে দেখে বিড়ালটি একটি পুকুরে পাশেই দাঁড়ানো, এবং সেই পুকুরের পাশে দাঁড়ানো অবস্থা দেখেই দেখল যে বিড়ালটা কুকুরে পরিণত হয়ে গেল। তাও মনে সাহস নিয়ে সামনে এগোতে লাগলো। কিন্তু কিছু দূর যাওয়ার পর দেখল কুকুরটি একটা গরুর বাচ্চা হয়ে গেল। আমাদের এলাকায় বাছুর বলে যাকে। সেই কুকুরটা গরুর বাচ্চার রূপ নিতে দেখেই বাবা ভয়ে চিৎকার দিয়ে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। তার চিৎকার শুনে পাশের বাড়ির একজন ঘুম ভেঙে যায়। তখন উনি এসে দেখে এই অবস্থা। বাবার এই অবস্থা দেখে উনি আরও মানুষ ডেকে পরে বাবাকে ধরাধরি করে বাড়িতে দিয়ে যায়। এই ঘটনার পরের দিন বাবার অনেক জ্বর আসে। বাবার এমন অবস্থা দেখে ওনাকে কবিরাজের কাছে নিয়ে গেলাম। কবিরাজ বলে, বড় বিপদ থেকে বেঁচে গেছো, তা না হলে অবস্থা খারাপ করতো। এই বলে তিনি বাবাকে তাবিজ ও পানি পরা দেন। তারপর থেকে বাবার সাথে তেমন কোনো সমস্যা হয়নি। বাবার সাথে ঘটা এতটুকু ছিল, জানি না কেমন লাগবে। গল্পটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আমি এখন চলে যাচ্ছি এই এপিসোডের শেষ একটা পুরীর ঘটনায়। পুরীর ঘটনার মধ্য দিয়ে শেষ হবে এই এপিসোডটি। তো চলে যাচ্ছি শেষ ঘটনায়। আসসালামু আলাইকুম নিশাদ ভাই, আমি মেরি। আমি সত্য ঘটনা অবলম্বনে একটা ঘটনা পাঠালাম। আশা করি ঘটনাটি সবার অনেক ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঘটনায়। সকালবেলা ঘুম থেকে উঠে নিশাদ মুক্তবে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল মসজিদের হুজুরের কাছে। হুজুর ওখানে পড়ান। নিশাদ ছোটবেলা থেকেই খুব শান্ত স্বভাবের ছিল। ছোটবেলা কেটেছে গ্রামের বাড়িতে নিশাদের। ছোটখাটো একজন মানুষ ছিল সে। গায়ের রং কাঁচা সোনার মতো। ছেলেবেলা থেকেই খুব চমৎকার কোরআন তেলাওয়াত করতো সে। একদিন সবাই মুক্তবে বসে আছে হুজুরের সামনে। হুজুর মুখে মুখে পড়ানো শুরু করলেন, আরবি পড়া। এমন সময়ে দুটি ফুটফুটে বাচ্চা এলো হুজুরের কাছে। ওরাও আরবি পড়বে বলে। ওদের কথায় হুজুর আরবি পড়াবেন বলে সম্মতি জানালেন তাদের। এখন শীতের সকাল, সবাই গুটি গুটি হয়ে বসে আছে। হঠাৎ নিশা দেখলেন সবার ছায়া পড়েছে দেয়ালে, কিন্তু নতুন যে ছেলে মেয়ে দুটি এসেছে শুধু তাদের ছায়া পড়েনি দেয়ালে। এটা দেখে নিশাদ মনে মনে ভাবল, কি ব্যাপার এটা? তখন নিশাদ কথাটা চেপে না রেখে বলল, এই শোনো, সবার ছায়া পড়েছে দেয়ালে, তোমাদের পড়েনি কেন? তোমরা কি জিনপুরি নাকি? নিশাদের এরকম কথা বলার কারণ, সে শুনেছিল জিনপুরিদের নাকি ছায়া পড়ে না। কথাটা নিশাদ এমনি হেয়ালি করেই বলেছিল তাদের। কোনো কিছু ভেবেচিন্তে বলেনি সে। ওস্তাদ যে নিশাদের কথা শুনে হতভম্ব হয়ে গেলেন। আর তখন কিছু না বলে গোপনে তাকে ডাকে তাকে নিয়ে গেলেন আলাদা করে। সে যেন এমন কথা আর কোনোদিন জিজ্ঞেস না করে। দুনিয়াতে এমন আরো অনেক কিছু আছে যা সবকিছু মানুষের আড়ালে থাকে। সবসময় সব কথা জিজ্ঞেস করা যায় না কাউকে। নিষাদ অবশ্যই তার বাবার কাছে শুনেছিল যে ওস্তাদজি খুব কামের লোক। জিন তার সাথে থাকে সবসময়। তিনি জিন হাজির করে নাকি অনেকে চিকিৎসা করাতেন। কিন্তু টাকা পয়সা নিতেন না কিছুই। দিনরাত মাজারে মাজারে পড়ে থাকতেন। কারো বাড়িতেও যেতেন না, কারোর সাথেও কথা বলতেন না তিনি। তবে গ্রামের লোকেরা তাকে ভালো শ্রদ্ধা ভক্তি করত। হুজুর এক মসজিদে দীর্ঘদিন কাটাতেন না। যেতেন রাজশাহী, দিনাজপুর, শ্রীহট্ট, ঢাকা, কলকাতা, আজমির, রং বেরঙের শহরে। এভাবে দিন যায় হুজুরের। আগেই বলেছিলাম নিশাদের কোরআন পড়া ছিল খুব চমৎকার। নিশাদের সুন্দর কোরআন পড়া শুনে নতুন আসা মেয়েটি অবাক হয়ে তার পড়াশোনা শুনত মন দিয়ে। তারপর শুরু হলো ঘটনা আর দুর্ঘটনা। সকালে মুক্তব শেষে নিশাদ বাড়িতে ঘুমিয়ে আছেন। হঠাৎ ও জেগে দেখে মেয়েটি তার পাশে দাঁড়িয়ে তাকে দেখছে। নিশাদ বাড়িতে কোরআন পড়তেন। দেখেন মেয়েটি এক মনে মাথায় ওড়না দিয়ে শুনছে। এ ছিল এনেই এই বসেছিল এই উধাও। এভাবে মুক্ত পড়া ওই সে মেয়েটির সাথে দেখা হওয়া, এভাবে কেটে যায় কয়েকটা বছর। নিশাদ এখন বড় হয়েছে, যুবকে পরিণত হয়েছে সে। ছোট সেই মেয়েটিও এখন বড় হয়েছে। সে একদিন নিশাদের শিওরে এসে দাঁড়ায়, তার সোনালি পাখা দিয়ে বাতাস করে, আর নিশাদের জন্য অদ্ভুত অদ্ভুত সব উপহার রেখে যায় বালিশের নিচে। এছাড়াও আঙ্গুর, খুরমা, খেজুর, রং বেরঙের মিষ্টি নিয়ে আসে তার জন্য। একবার নিশাদের জ্বর হয়। নিশাদের জ্বর হলো আলাদা ঘরে থাকে সে, নিশাদের জ্বর হওয়া সত্ত্বেও। তেমনি একদিন আলাদা ঘরে শুয়েছিল নিশাদ। তখনই গভীর রাতে সে দেখল দুনিয়ার রোশনি করে সেই মেয়েটি দরজার কাছে এসে দাঁড়ালো। তার হাতে টিনের একটা কৌটা। মেয়েটি এসে নিশাদকে বলল, খাও, জমজমের পানি মক্কার আবে থেকে আনা, এটা খাও, জ্বর ছেড়ে যাবে। নিশাদ বলল, এটা সত্যি জমজমের পানি, যা নাকি মক্কায় হজ করতে গিয়ে অনেক হাজী সাহেব নিয়ে আসেন?
বাড়িতে কোনো বালা মুসিবত হলে নিয়ত করে খাওয়ানো হতো সেই পানি। কেউ মরে গেলে মুর্দার কাফনের উপর ছেটানো হতো। নিশাতের কথায় সেই মেয়েটা বলেন, হ্যাঁ, এটা সেই পানি। এখানে একটা কথা বলে রাখি, এই মেয়েটা কিন্তু সাধারণ মেয়ে না, এটা একটা পরী। আর এটা নিশাত জানতো। এটা সেই পরী যে ছোটবেলায় মক্তবে নিশাতের কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়েছিল, যে ছোট থেকে নিশাতের সাথেই আছে। নিশাত জানতো মানুষের উপর জিন পরীর আসর হয়ে থাকে। তাছাড়া সে কত গল্পেও শুনেছে এসব কাহিনী। এবার যে পরী তার কাঁধে এসে চাপবে, এরা সে বুঝতেই পারেনি। নিশাত একদিন নামাজ পড়ে শুয়ে আছে, হঠাৎ সেখানে পরীর আবির্ভাব হলো। পরী আসায় নিশাত বলল, কি চাও তুমি? তখন সুন্দরী পরীটা বলল, তোমাকে চাই, শাদি করব তোমাকে, পরীরাজ্যে নিয়ে যাব তোমাকে। শুধু একবার রাজি হও তুমি, একবার একবার বলো তুমি যে তুমি আমার সাথে যাবে। পরীর কথায় নিষাদ বলল, কিন্তু আমার মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে, তারা কি বলবে? পরী বলল, সেসব আমি কিছুই বুঝি না। আমার তোমাকে চাই, তোমাকে চাই চাই। আমার বাবা একটা খারাপ জিনিসের সঙ্গে আমার বিয়ে দিতে যাচ্ছেন, কিন্তু আমি ওকে বিয়ে করতে রাজি নই। আমার মাকে তোমার কথা বলেছি, তার মত আছে এই বিয়েতে। নিষাদ বলল, তুমি যদি পরী হও তবে আগুনের তৈরি তুমি, আর আমি মাটির তৈরি, কিভাবে সম্ভব আমাদের বিয়ের? এই বলে নিষাদ পরীকে পরীক্ষা করার জন্য কোরআন তেলাওয়াত করতে লাগলেন। নিষাদ ভেবেছিলেন, এ কি আসলে পড়ি, নাকি কোনো দুষ্টু পেতনি? এই ভেবে সে কোরআন তেলাওয়াত করতে বলল মেয়েটিকে। নিশাতের কথায় চমৎকার সুর করে কোরআন পড়ল পড়ি মেয়েটি। এবারে নিশাত আর সন্দেহ করতে পারছে না তাকে। নিশাত বলল, আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখব তোমার এই প্রস্তাবটা। কথা বলেই পরী মেয়েটা সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় 10টি সোনার মোহর রেখে গেছে বালিশের নিচে। আর বলেছে, এগুলো তোমার আব্বা আম্মাকে দিও, আমার তরফ থেকে উপহার হিসেবে। নিশাত বালিশের নিচ থেকে একটা মোহর নিল, বলল, এ তো সোনার মোহর। এই বলে সে রুম থেকে বেরিয়ে এসে বাবাকে দেখালো সেগুলো। এটা দেখে নিশাতের বাবা চিন্তিত হলেন। ছুটলেন তিনি সেই ওস্তাদজির কাছে। ওস্তাদজি এখনো লালমনিরহাটে আছেন। সব শুনে ওস্তাদজি বললেন, বুঝলাম, সবই বুঝলাম। পরিমেটি আমার ছাত্রী ছিল, আমার কাছেও এসেছিল সে। এই দেখুন, আমাকেও ঠিক 10টি মোহর সালামি দিয়ে গেছে। নিশাত একটি মোহর নিল ওস্তাদজির কাছ থেকে। বাবাকে বলল, বাবা দেখো, এগুলো সে মোহর যেটা আমি তোমাকে দিয়েছিলাম। মেয়েটি অনেক ভালো ছিল, তার মাও খুব ভালো। জিনের বাদশার আত্মীয়া ভগ্নিকন্যা, নামাজি ও দিনদার মেয়ে ছিল সে। ওস্তাদজি বলল, কিন্তু এই বিবাহ হতে পারে না। মেয়েটি আবেগের স্রোতে ঠিক করেই পারছে না সে কে। ওস্তাদজি একটি তাবিজ দিলেন নিশাতকে। বললেন, হাতে বেঁধে রাখতে হবে, এটা কখনো খোলা যাবে না। দেখা যাক কি হয়। একদিন বিকেলবেলায় নিশাত ঘুরতে বেরিয়েছে নদীর ধারে। হঠাৎ দেখেন দূরে মেয়েটি দাঁড়িয়ে আছে করুণ চোখে তার দিকে তাকিয়ে। নিশাতকে উদ্দেশ্য করে বলল, আমি তোমার কাছে আসতে পারছি না, হাতের ওই তাবিজটা খোলো, কিছুক্ষণের জন্য। খুলে পাশে রাখো মাটিতে। আমার আমার খুব ইচ্ছে তোমার সাথে কিছুক্ষণের জন্য কথা বলার। আবার মিনতি মেয়েটির করুণ ভাবে, একটু খুলো তাবিজটা, কথা আছে তোমার সাথে। অবাধ্য ছেলের মতো নিশাত তাবিজটি খুলে হাতে নিলেন। তারপর পরী মেয়েটিকে বলল, বেশ, এবার কোরআনের সূরা ইয়াসিন পড়ো। তুমি কে না হয় সেটা আমি কিভাবে বুঝবো? পরী মেয়েটা চমৎকার সুললিত ভাষায় পড়ল ইয়াসিন সূরাটি। নদীর পানি যেন সেই সুরে হুল্লুলিত হলো। মধুর সুর শুনে নিশাত তাবিজটি খুলে দূরে রাখলেন। মেয়েটি অত্যন্ত তামিজের সঙ্গেই কাছে আসলেন নিশাদের আর বলল, মাকে বলেছি তোমার কথা, তোমাকে নিতে এসেছি। বাবা আমার বিয়ে দিতে চান। কথাটা বলতে বলতে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আরো বলল, আমার মা মামাদের বলেছেন কেউ কোনো ক্ষতি করবে না তোমার। মেয়েটা নিষাদকে ঘুম পাড়িয়ে দিল গভীরভাবে। কতক্ষণ এভাবে ঘুমিয়েছিল নিষাদ বুঝতে পারল না। তার পরের ঘটনা দেখে ও অবাক ও দেখে পরিরাজ্য। ও দেখে সেই পরিরাজ্যে কেমন একটা তন্ত্রাচ্ছনের মতো আবেশ ওখানে। বিরাট প্রাসাদ, চমৎকার খাটপালং, অপূর্ব সব আসবাবপত্র, কত রকমের ফল সেখানে, আঙ্গুর, কিশমিশ, খুরমা, খেজুর। আর মেয়েটি শিওরে এসে দাঁড়িয়ে রেশমি পাখায় বাতাস করছে। একটু পরেই কিসের যেন শরবত দিল নিষাদকে। শরবত খেয়ে অনেকটা স্বাভাবিক হলো নিষাদ। বললেন, আমি কোথায়? আমার মা বাবা ভাই বোন ওরা কোথায়? আবার তন্দ্রাচ্ছন্ন। কিছুক্ষণ পর শোনা গেল ধুমধাম ধুমধাম, কাদের মধ্যে যেন ভয়ানক বিবাদ লেগেছে, কিছুটা যেন হিন্দি ফিল্মের মতো কিল ঘুষি। এমন সময় পড়ি আসলো নিষাদের কাছে আর বলল, একটা খারাপ জিন আমার ছোট ভাইকেও খুব মেরেছে, তোমাকে অনেক সাবধানে থাকতে হবে এখন থেকে। আমি একটা তাবিজ দেব তোমাকে, এটা সবসময় গলায় পড়ে থাকবে তুমি। ও কিচ্ছু করতে পারবে না তোমার, আল্লাহর রহমতে। নিষাদ বলল, আমাকে এবার পৌঁছে দাও আমার দেশে, আমি আমার বাবা মায়ের কাছে যাব, তাদের মত নিয়ে জানাবো তোমাকে, ভেবো না তুমি। এ বলে নিষাদ নামাজে দাঁড়িয়ে গেল। আশ্চর্যভাবে সে দেখলো তার পাশে আকামত দিচ্ছে অন্য ছেলেটি। ছেলেটি পরি মেয়েটার ভাই, যে ওস্তাদের কাছে মেয়েটির সাথে পড়তো যেত। নিশাত দেখলেও শুয়ে আছেন তিনি তার ঘরের বিছানায়।
তার মা-বাবা সকলেই চিন্তিত থাকে এভাবে দেখে। তার বাবা আমার স্টুলেন ওস্তাদজির কাছে। ওস্তাদজি এবার রেগে গেলেন। "তাবিজ কেন খুলল নিষাদ?" নিষাদ এই কথাটা তো একবারও ভেবে দেখেনি কেন ব্যাপারটা এমন হলো। ওস্তাদের কথা শুনে সে বেয়াদব ছেলে একটা। নিষাদের অবস্থা খুব ভয়াবহ ছিল। ওস্তাদ নিষাদকে আবার নতুন তাবিজ দিল। নিষাদ মনে মনে ভাবছে পরী মেয়েটার কথা। মেয়েটির ছলছল করুণ চোখ দেখে তারও যে কেমন মনের মধ্যে ঝড় উঠেছে। কি উপায় বলতে চাইলেও যে ভোলা যায় না। এরই নাম কি প্রেম, এরই নাম কি মহব্বত। মনে মনে ভাবছে নিষাদ। নিষাদ একদিন পুকুরে গেল গোসল করতে। গায়ে সাবান দিচ্ছে। হাতের এবং গলার তাবিজটি একটুক্ষণের জন্য খুলেছে সে। অমনি কে যেন পিছন থেকে এসে গালে এমন এক ৮২ থাপ্পড় দিল, সে গিয়ে উল্টে পড়ে গেল পানিতে। হয়তো মরে যেত সে যদি আশেপাশের লোকজন ওকে না তুলতো। পরপরই ভয়ানক জ্বর আর পালা উঠেছে নিষাদের। আবার ডাকা হলো ওস্তাদজিকে। ওস্তাদজি সব শুনলেন নিষাদের কাছ থেকে। সব বুঝলেন তিনি। রাতে মেরির স্বপ্নে দেখা দিল নিষাদের। বলল, তোমাকে না বলেছি গলার তাবিজটা খুলতে না? কেন খুললে তুমি? শয়তানটা তোমার পিছু নিয়েছে। হিংসায় জ্বলে পুড়ে মরছে সে। নিষাদ বলল, আমি কি করব? তাবিজ না খুললে তো তুমি কাছে আসতে পারবে না আমার। মেয়েটি বলল, আমি ওস্তাদের পায়ে পড়ে কত কাঁদলাম, কত অনুরোধ করলাম। আমার মাও এসেছিল। কিন্তু তিনি এই বিয়েতে মত দিচ্ছে না। আমি কি করি? কি করি আমি? কাঁদতে কাঁদতে পরী মেয়েটা চলে গেল। কয়েকদিন পরের ঘটনা। নিশা তার নানার বাড়ি গেল বেড়াতে। তার নানার সম্পত্তি দেখার দায়িত্ব পড়ল তার উপর। কিন্তু হাতে তাবিজ খুলে না সে কখনো ওস্তাদের কড়া হুকুম। আগেকার দিনে ওস্তাদের অনেক সম্মান ছিল। কিন্তু প্রেম বড় না ওস্তাদ বড় ভাবছে নিষাদ। একদিন বিকেলবেলা নামাজ পড়ে মাঠে বসে আছে নিষাদ। দেখে হাত ৫০ একটু দূরে পড়ে মেয়েটি দাঁড়িয়ে আছে করুণ চোখে। বলল, হাতের তাবিজটা একটু খুলে কথা আছে। খুলো তুমি। নিষাদ বলল, খুলতে পারি একটা শর্তে। তুমি আমার কাছে এসে বসতে পারবে কিন্তু কোথাও নিয়ে যেতে পারবে না। পরী মেয়েটি বলল, ঠিক আছে, আমি রাজি তোমার প্রস্তাবে। নিষাদ তাবিজটা খুলল। মেয়েটি কাছে এসে অযোধ্যারায় কাঁদতে লাগলো। নিষাদ বলল, কাঁদলে তো হবে না। আমি কি করতে পারি? আমি তো আদম সন্তান। নিষাদ বলল, তোমার সাথে আমার অনেক দিনের পরিচয়, কিন্তু তোমার নামটাই জানা হলো না আমার। পরী মেয়েটি বলল, আমার নাম নার্গিস। নার্গিস নিষেধ করে বলল, তুমি এখানেই থাকবে নামাজ কালাম নিয়ে। মাঝে মধ্যে পুরী রাজ্যে যাবে, জামাই যেমন শ্বশুরবাড়ি যায় তেমন। তোমার কোনো অভাব হবে না। আমি সদা সর্বদাই তোমার কাছে আসব। তোমার সকল পছন্দের খাবার আসবে পুরী রাজ্য থেকে। কেবল একটাই ওয়াদা, তুমি বিয়ে করতে পারবে না অন্য কাউকে। তোমার যে সন্তান হবে আমাকে দিয়ে তারাও পুরী রাজ্যে থাকবে আমার সাথে। তুমি রাজি? নিষাদ বলল, কিন্তু তুমি তো আগুন। কোরআনে উল্লেখ আছে। ওই যে জিন সূরাটি মনে নাই তোমার? আর আমি তো মাটি। নার্গিস বলল, না, তোমার কোনো ক্ষতি হবে না। নিষাদ তার নাম ধরেই ডাকে মেয়েটিকে। নার্গিস পরীটি প্রতি রাতেই আসে নিষাদের কাছে। কথা বলে, বাতাস করে, কিন্তু দেহ স্পর্শ করে না। নিষাদও দেহ স্পর্শ করে না মেয়েটির। কারণ সে এখনও রাজি হতে পারছে না বিয়েতে। এর মধ্যে তড়িঘড়ি করে একদিন নিষাদের বাবা চলে এলেন নানার বাড়ি। বললেন, ছেলেকে দেশে যেতে হবে ওস্তাদজির আদেশে। ওস্তাদির আদেশে যখন দেশে যেতে হবে এই কথা শোনায় দেশে পৌঁছে সোজা এক মাওলানা সাহেবের বাড়িতে নিয়ে গেল তার বাবা নিষাদকে। নিষাদ মনে মনে ভাবছে, কি ব্যাপার, তার কি বিবাহ ঠিক করেছেন ওস্তাদজি? নিষাদ তার ওস্তাদজিকে বলল, ওস্তাদজি, আমি বিবাহ করতে পারবো না। ওস্তাদজি বলল, নিষাদ, ভুলে যেও না, আমি তোমার ওস্তাদ, তোমার ভালো চাই আমি। ওসব বদখেয়াল ছাড়ো, যা হবার নয় বেহুদা চিন্তা করেও লাভ নেই। নার্গিস কালো নিষাদের পায়ের কাছে পড়ে কাছে। নিষাদ তাকে বলে দিয়েছে এটা হবার নয়। নিষাদের তাকে ভালো লাগে, কিন্তু বলে দিয়েছে এটা তো হবার নয়। নিষাদের জন্য আগেই পাত্রী ঠিক করে রেখেছেন তার বাবা। ওস্তাদজি বলল, নিষাদ, আলহামদুলিল্লাহ পড়ো। নিষাদ তাকিয়ে দেখেন মসজিদের অদূরে জানালা ধরে কাছে না আসছে। নার্গিস যখন কাঁদছে, বড় করুণ মুখ তার। সম্ভবত নিশাদই দেখেছেন নার্গিসকে, আর কেউ নয়। হঠাৎ সম্মতি ফিরে এলো উস্তাদের আহ্বানে। কলমা পড়ো, বিসমিল্লাহির রহমানির রাহিম। যন্ত্রচালিতের মতো অন্ধরে গেলেন, কনের হাত ভরের হাতের সাথে মিলিত হলো। নিশাদ চারদিকে তাকিয়ে দেখলেন নার্গিস সেখানে আর নেই। কাঁদতে কাঁদতে সে বেরিয়ে গেল। এরপর দীর্ঘদিন কেটে গেছে। নিশাদের সংসারে হয়েছে, সন্তান এসেছে। কিন্তু এর মধ্যে একদিনের জন্য নিশাদ নার্গিসকে দেখেনি তার জীবনে। এমনকি স্বপ্নেও না। নিশাদ তাকে একবারই দেখেছে, ক্ষণিকের জন্য তার জীবনে। ব্যবসার প্রয়োজনে নিশাদ সিরাজগঞ্জ যাবে। যমুনা নদী পাড়ি দিতে হবে তার। যাচ্ছে নৌকা চড়ে। আরও অনেক যাত্রী ছিল। হঠাৎ মধ্য যমুনায় উঠল ঝড়। ঢেউয়ের বাড়ি খেয়ে নৌকা ডুবে গেল। এই ঘোর বিপদে বিদ্যুতের মতো তার মনে পড়ল মেয়েটির নাম। নার্গিস, নার্গিস, বাঁচাও, বাঁচাও। ঠিক সে সময় কি যেন একটি রেশমি চাদরের প্রান্তে বাড়িয়ে দিল, তাই ধরে তীরে উঠলেন নিষাদ। নিষাদ তার হাত ধরতে চাইল, কিন্তু নার্গিস বলল, আমি তো কুমারী, আর তুমি বেগানা।
পরপুরুষের হাত ধরা গুণা, তোমার স্ত্রী তো আমার বোনের মতোই, আমি জেনে শুনে তার ক্ষতি করতে পারবো না বলেই চলে গেল নার্গিস। নিশাতের স্ত্রীর মেজাজ নাকি খুব কড়া ছিল, কিন্তু নিশাত তার স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ করতো না। নিশাত নামাজ পড়তো, রোজা রাখতো, কোরআন পাঠ করতো, এই নিয়েই ব্যস্ত থাকতো সে। এভাবেই শেষ হয় নিশাত ও নার্গিস পরীর কাহিনী। ঘটনাটা ভালো লাগলে শেয়ার করবেন। অনেক ধন্যবাদ মেরি আপুকে সুন্দর এই পরীর ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার, কেমন লাগলো আজকের এপিসোডটি? আজকের এপিসোডের কোনো ঘটনা একদম সত্য নতুন ঘটনাগুলোই। আজকে এপিসোডের কোন ঘটনাটা ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। সামনে নতুন গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই দোয়া করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ।